হ্যালো বন্ধুরা, গল্পটি একটু ছোট হলেও অনেক মজার আর ভালোবাসার একটি গল্প। আর একটু কষ্ট আছে, তবে গল্পটি অনেক ভালো লাগবে। তোর চোখ নেই নাকি বাড়িতে রেখে এসেছিস? আরে, এদের ক্যারেক্টার সম্পর্কে আমার জানা আছে। সুন্দরী মেয়ে দেখলেই গায়ে পড়ে যায়। তুই ঠিক বলেছিস। হিয়া এখন আমার মাথা গরম হয়ে রয়েছে। তাই এখান থেকে চল, না হলে আমি কি করব আমি নিজেই জানি না। তারপর ওরা দুজন চলে গেল, আর আমি হাবলার মতো ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা বলল কি, যেখানে আমার মাথা গরম হওয়ার কথা, সেখানে ওই বলে গেল ওর মাথা গরম হয়ে গেছে। তারপর আমার মনে হলো কতক্ষণ ধরে মেয়েটা রোদে দাঁড়িয়েছিল, তাই হয়তো রেগে গেছে। আর আমরা মানুষরা যাদের উপর রাগ করি, সেই রাগ তাদের উপর না দেখে অন্যের দিকে নিজেরাই রাগ দেখাই। আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেলাম গ্যারেজে। অন্যদিকে হিয়া, আমার মনে হয় আমি সেই লোকটার সাথে খারাপ ব্যবহার করেছি। তুই ঠিকই করেছিস। তাহলে এখন কি করবি? সেই লোকটাকে তো আর পাবো না। সেই ট্যাক্সি চালককে একবার ফোন করে জিজ্ঞাসা করি যে আজকে কেন আসলো না। হুম, ফোন কর। গ্যারেজে শুয়ে শুয়ে ভাবছি যে আজ হলোটা কি। মেয়েটা প্রথমে আমাকে ডাকলো, তারপর নিজে অপমান করলো। এমন সময় আমার ফোন বাজা শুরু করলো। আমি ফোন চেক করে দেখি সোনালীকে ফোন দিচ্ছে। আমি ফোন না ধরে রেখে দিই। সোনালীকে অবিরাম ফোন দিচ্ছে। আমি বিরক্ত হয়ে ফোন ধরলাম। হ্যালো, কি জন্য ফোন দিতেছেন? আপনি এত রেগে আছেন কেন? রেগে থাকার কথা তো আমার, কারণ আজকে আপনি আপনার কথা রাখেননি। আপনি আজ কেন আসলেন না? আমি তো এসেছিলাম, কিন্তু আমার নাম রাকিব হাসান রাজ। আমার ছোট একটা বোনও আছে, সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমি এতদিন বিদেশ থেকে পড়াশোনা কমপ্লিট করে আজ সকালে বাসায় আসলাম। বাসায় এসে দেখে আব্বু কিছু নিয়ে একটা কাজ করছে। আমাকে দেখে কিছু বললো না, তবে এটা আমার অভ্যাস হয়ে গেছে। আব্বু বিজনেস ব্যতীত কিছুই বোঝে না। আরে, তুই কখন এলি? এই যে আম্মু, এইমাত্রই আসলাম। ভাইয়া, তুই এসেছিস? আমার জন্য কি আনলি? তোর মতো পেত্রির জন্য কি আনবো রে? ভাইয়া, তুই না খুব পচা। আর আমি তো এমনিতে মজা করছিলাম। তোর জন্য অনেক চকলেট প্লাস বিদেশি আটা ময়দা সব এনেছি। সত্যি ভাইয়া, আই লাভ ইউ। আই লাভ ইউ মাই সিস। তোদের ভাই বোনের খুনসুটি কখনো শেষ হবে না নাকি? আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। দাঁড়া। আমি পিছনে তাকিয়ে দেখি আব্বু আমাকে ডাকছে। কিছু বলবো আব্বু? তোর শার্টে রক্ত কেন লেগে আছে? আমি আমার শার্টের দিকে তাকিয়ে দেখি যে এক কোণে রক্ত লেগে আছে। আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। তুই কি ব্যথা পেয়েছিস নাকি? ভাইয়া ব্যথা পাবে? হাসালে। বলো, কাকে বা কাদের ব্যথা দিয়ে এসেছে? আসলে আমি যখন এয়ারপোর্ট থেকে বাসায় আসতেছিলাম, তখন দেখলাম রাস্তায় কয়েকজন বখাটে মিলে একজন লোককে খুব মারছে আর তার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করছে। তোমরা তো জানোই যে আমি আবার এসব দেখতে পারি না, তাই আমি গাড়ি থেকে নেমে তাদের বাধা দেই। তারা পালিয়ে যাওয়ার সময় সে লোককে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসি। সে ব্যক্তির রক্ত হয়তো শার্টে লেগে আছে। ঠিক আছে, যা, এখন ফ্রেশ হয়ে নে। সবাই একসাথে দুপুরে খাবার খাবে। ঠিক আছে। এই বলে আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তারপর ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গেলাম। সেখানে গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি আব্বুর বিপরীত পাশে চেয়ারে বসলাম। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। তোর সাথে আমার কিছু কথা ছিল। জি আব্বু, বলো। তুই তো বিদেশ থেকে পড়ালেখা শেষ করে আসলি, এখন আমার ব্যবসার অবস্থা যে তোকেই ধরতে হবে। আব্বু, আমি এসবের জন্য প্রস্তুত না এখনো। তাহলে কখন প্রস্তুত হবে? আব্বু, আমি আসলে নিজের যোগ্যতায় কিছু করতে চাই। এত সহজ না নিজের যোগ্যতায় কিছু করা। আমার বাবা এই ব্যবসা গড়ে তুলেছিল, আমি সেটা তিলে তিলে গড়ে আজ এই পজিশনে এসেছি। আমি জানি আব্বু, কিন্তু আমি আগে নিজের যোগ্যতায় কিছু করতে চাচ্ছি। আমার পড়ালেখাকে কোনো কাজে ইনভেস্ট করতে ইচ্ছুক। হ্যাঁ, ভালো। কিন্তু তুমি কি জানো, নিজের যোগ্যতায় কিছু করতে হলে একেবারে শূন্য পজিশন থেকে শুরু করতে হবে? জানি। তাহলে তুমি এখানে কেন? মানে? একেবারে জিরো পজিশন মানে রাস্তা থেকে শুরু করতে হবে। আজকে থেকে তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। যখন তুই দেখবি মানুষ একা কতটা অসহায়, তখন তুই বুঝবি যে একা থেকে কখনো কিছু করা যায় না। তুমি এসব কি বলছো? আমার ছেলে রাস্তায় থাকবে মানে? তুমি বাবা ছেলের ব্যাপারে ঢুকবে না। যখন দেখবে নিজের খাবার টাকা পর্যন্ত নেই, তখন আসবে আমার কাছে। ওকে আব্বু, আই চ্যালেঞ্জ ইউ। একদিন আমি বড় কিছু হয়ে দেখাবো।
এই বলে আমি নিজের রুমে গেলাম। সেখানে গিয়ে আমি আমার ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম অজানা উদ্দেশ্যের দিকে। আম্মু আর আমার ছোট বোন আমাকে আটকানোর চেষ্টা করলেও কিছুই করতে পারেনি, কারণ তার আব্বুকে ভয় পায়। আসলে আব্বুর রাগ উঠলে আব্বু কী করে বলে তা আব্বু নিজেও জানে না, কিন্তু পরে তা নিয়ে আফসোস করে। আমি আমার একমাত্র বন্ধু রাহুলের গ্যারেজে আসলাম। সে আমার প্রকৃত বন্ধু। আমি বিদেশ যাওয়ার আগে আব্বুর কাছ থেকে টাকা নিয়ে রাহুলকে দেই। ও গ্যারেজ চালু করে। সে এসব মেকানিক কাজে এক্সপার্ট, কিন্তু গরিব বলে কিছু করতে পারিনি, তাই আমি ওকে সাহায্য করেছিলাম। আমি রাহুলের গ্যারেজে গেলাম। কী রে দোস্ত, কী অবস্থা তোর? আমি ভালো আছি, কিন্তু তুই কবে দেশে এলি? এই তো আজকেই। ভেবেছিলাম সবাইকে সারপ্রাইজ দেব, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। কি হয়েছে তুই সব বল আমাকে। আমি তারপর রাহুলকে খুলে বললাম সব কিছু। দেখ দোস্ত, তোর যতদিন ইচ্ছে ততদিন আমার কাছে থাক। তোর দয়ায় এই গ্যারেজে অনেক জায়গা। আমরা সবাই এক পরিবারের মতো থাকি। এই জায়গায় গ্যারেজ, রুম, রান্নাঘর সব আছে। ভাই আমাকে একটা কাজ দে, যেরকম কাজ আছে তাই দে, যেখানে টাকা অনেক। আমি আব্বুকে দেখাতে চাই যে আমি কিছু করতে পারি। তোর কাজ লাগবে মানে? তুই বরং আমাদের কাজ দে। দোস্ত এত কথা বলিস না, আমি যা বলছি তা কর। দাঁড়া, আমি একটা ফোন করে আসি। রাহুল ফোন করে আসলো। একটা কাজ আছে তোর জন্য, যেটা তোর কমফোর্টেবল হবে মনে হয়। কি কাজ? তারপরে তো সবই শুনলেন। আমি আজকে জয়েন করলাম, কিন্তু মনে হচ্ছে না এই কাজ আমার জন্য সুবিধার হবে। প্রথম দিন কাজ করলাম রাত 12টা পর্যন্ত। পরের দিন সকালে, কি রে, আজকে চাকরিতে গেলি না? দোস্ত আমি চাকরিটা করতে পারবো না। কেন? দেখ, কালকে একদিন চাকরি করে আমি বুঝে গেছি এই চাকরি আমার জন্য নয়। কারণ কালকে রাত 12টা পর্যন্ত আমি ডিউটি করি। সারাদিন কল রিসিভ করতে করতে আমার প্রথমে হাত ব্যথা শুরু হয়। তারপরে আমি গুলশানের হাই সোসাইটি এলাকায় পিৎজা ডেলিভারি করতে যাই। সেখানে আমি তো প্রথমে বিল্ডিং খুঁজতে আমার 1 ঘন্টায় লাগে, 20 মিনিটে আর কি ডেলিভারি দেব। তারপর বিল্ডিং খুঁজে পাওয়ার পর শুনি লিফট খারাপ, কিন্তু ডেলিভারি দিতে যেতে হবে টপ ফ্লোরে, মানে 15 তলা। দোস্ত আমি শেষ, আমি আর এই চাকরি করবো না, তুই কিছু একটা কর। তুই যদি মেকানিক্যাল কাজ পারতি তাহলে আমার গ্যারেজেই কাজ করতি। আচ্ছা, তোর জন্য আরেকটা চাকরি আছে। কি চাকরি? তুই এবার কারোর কাছে যাবি না, বরং সবাই তোর কাছে আসবে। এমনকি সব বড় লোকেরাও এসে তোর সামনে দাঁড়াবে। তুই অনুমতি না দিলে কেউ ভিতরে যেতে পারবে না। কি চাকরি বল তাড়াতাড়ি। শপিং মলে সিকিউরিটি গার্ড। শেষমেশ সেটাই করতে হলো। ঠিক আছে, আমি করব। তাহলে আমার সাথে চল। আমি রাহুলকে সাথে নিয়ে নতুন চাকরিতে জয়েন করলাম। আসলে রাহুলের এই কয়েক বছরে অনেক চেনা জানা মানুষ হয়ে গেছে। পরের দিন চাকরিতে জয়েন করলাম। সারাদিন চাকরি করে পরের দিন সকালে আমি শুয়ে আছি, আর রাজু আমার পিঠ মালিশ করছে। কিরে, আজকে গেলি না চাকরিতে? আমি দাঁড়িয়ে রাহুলের দিকে গাড়ির ম্যাটেরিয়াল সরলাম। রাহুল তাড়াতাড়ি সরে গেল। তুই কি পাগল হলি নাকি? আমি তোর কোন কালে শত্রু রে দোস্ত? তুই কেন আমাকে এসব ফালতু চোখ খুঁজে দেস? কেন, আবার কি হলো? আমি গতকাল সারাদিন সবাইকে চেক করতে করতে আমার পিঠ আর কোমর শেষ। সবাইকে নিচু হয়ে চেক করতে করতে আমার অবস্থা করুন। তাহলে তুই বল, তুই কিরকম কাজ করতে ইচ্ছুক? তোকে কিছু করতে হবে না, আমি আমার চাকরি নিজে খুঁজে নেব। তাহলে তুই খোঁজ, আমি গেলাম। রাহুল কাজে চলে গেল। রাজু বলতো, এই শহরে কোন চাকরি বা ব্যবসায় অনেক টাকা আয় করা যায়? স্যার এই। আমাকে স্যার বলার দরকার নেই, আমাকে ভাই বলে ডাকবি। আচ্ছা ভাই, এই শহরে যদি আপনি বড়লোক হতে চান তাহলে আপনাকে ট্যাক্সি চালক হতে হবে। ট্যাক্সি চালক? হ্যাঁ ভাই, এই শহরে সব থেকে বেশি ইনকাম করে ট্যাক্সি চালকেরা। ধরুন কেউ যদি ওয়েট করতে বলে তাহলে ওয়েটিং চার্জ, ডে শিফট, নাইট শিফট ইত্যাদি এসব তো রয়েছেই। ও, তাহলে তো আমাকে এই কাজই করতে হবে। তাহলে কিভাবে শুরু করবেন? দেখি রাহুল আগে আসুক, তারপর ওর সাথে কথা বলে দেখি। দুপুরে খাবারের সময় রাহুল আসলো। তোর সাথে কিছু কথা ছিল। কি চাকরি করবি ভেবেছিস? সেই ব্যাপারে তোর সাথে কিছু কথা ছিল। কি বলবি বল। আমি আসলে ট্যাক্সি চালক হতে চাই। শুনলাম নাকি একজন ট্যাক্সি চালক অনেক ইনকাম করে। তুই ঠিকই শুনেছিস, কিন্তু একজন ট্যাক্সি চালক যেমন অনেক টাকা আয় করে, তেমনি অনেক টাকাও ব্যয়ও করতে হয়। মানে? তোর কি ড্রাইভিং লাইসেন্স আছে? আছে, থাকবে না কেন? তুই কি ট্যাক্সি ভাড়াই চালাবি নাকি নিজের ট্যাক্সি চালাবি? কোনটা বেশি আয় করা যাবে? তুই যদি ভাড়ায় ট্যাক্সি চালাতে ইচ্ছুক
তাহলে বেশি টাকা আয় হবে না, কারণ বেশিরভাগ টাকা ভাড়া দিতেই চলে যাবে। আর তুই যদি নিজের ট্যাক্সি চালাতে ইচ্ছুক, তাহলে তোকে নিজের ট্যাক্সি কিনতে হবে এবং সেখানেই তোর টাকা ব্যয় করতে হবে। আর কোনো খরচ নেই, শুধু তেল খরচটা তোকে দিতে হবে। আর তুই যদি ইন্স্যুরেন্স করে রাখিস, তাহলে ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হলেও তুই টাকা পাবি। তাহলে নিজের ট্যাক্সি চালানো বেশি উপকার মনে হয়। তুই কি জানিস একটা ট্যাক্সি কিনতে কত টাকা দরকার? না রে, জানি না। একটা ট্যাক্সি কিনতে কত টাকা দরকার হবে? কমপক্ষে হলো 3-4 লক্ষ টাকা। এই সামান্য টাকা? দূর, এটা কোনো টাকা হলো নাকি? দোস্ত, তুই মনে হয় ভুলে গেছিস যে তোর বাপ তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর তোকে নিজের দমের ট্যাক্সি কিনতে হবে। খাইছে রে বন্ধু, তুই বিশ্বাস কর, আমি সত্যি ভুলে গেছিলাম। এবার আমি কি করি? দোস্ত, তুই একটা কিছু কর, আমি তোর টাকা সময় মতো ফিরিয়ে দেব। তুই যদি আমার কাছে আমার জীবনটাও চাইতি না, তাহলে আমি তাও দিয়ে দিতাম। তোর কারণে আমি একটা জীবিকা নির্বাহের সুযোগ পেয়েছি। কিন্তু দোস্ত, আমার কাছে এখন এত ক্যাশ টাকা নেই, আর যা আছে তাতে চলবে না। সমস্যা নেই, অ্যাকাউন্টে যা আছে তাতেই হয়ে যাবে। কিন্তু ওস্তাদ, সেটা তো... চুপ কর। না রাজু, তুই চুপ করবি না। কি হয়েছে তুই বলতো আমাকে। ভাই, আসলে এই গ্যারেজের পিছন দিকটা একেবারে ভেঙে গেছে, আর সেই দিকটা মেরামত করতে অনেক টাকা দরকার। তাই ওস্তাদ, ভেবেছিলাম যে অ্যাকাউন্টে যা টাকা আছে তা দিয়ে মেরামত হয়ে যাবে। রাহুল, রাজু যা বলছে তা কি সত্যি? আরে ছাড়ে না, এই গ্যারেজ তোর দান। আমার সব কিছু দিয়ে দিলেও আমার কিছু যায় আসে না, আর আমি গ্যারেজটা মেরামত পরেও করতে পারবো। না দোস্ত, এটা হয় না। তুই তোর অ্যাকাউন্ট থেকে একটা টাকাও খরচ করবি না। তাহলে ট্যাক্সি কিনবি কোথা থেকে? দরকার হলে ব্যাংক থেকে লোন নেব। গুড আইডিয়া, কিন্তু লোন নিতে গেলে কিছু তো বন্ধক রাখতে হবে। সেটা দেখা যাবে। এখন তুই রেডি হয়ে নে, আমি আর তুই ব্যাংকে যাব। ঠিক আছে, চল। তারপর আমি আর রাহুল মিলে ব্যাংকে গেলাম। সেখানে গিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম। দেখুন মিস্টার রাকিব, আপনার কোয়ালিফিকেশন অনেক হাই লেভেলের, কিন্তু আপনি যে অ্যামাউন্ট লোনের জন্য অ্যাপ্লাই করেছেন আর যে কাজে অ্যামাউন্টটা ব্যয় করবেন সেটা মানানসই না। মানে আপনার শিক্ষাগত যোগ্যতা অন্য লেভেলের, আর এই হিসেবে আপনি যদি ট্যাক্সির জন্য ব্যাংক থেকে লোনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এই অ্যামাউন্ট আমরা দিতে পারবো না, কারণ এটা ট্যাক্সি থেকে এই অ্যামাউন্ট আমাদের ব্যাংকের হিসাবের খাতার সাথে মানানসই না। তাহলে আপনি আমাদের লোন দিবেন না? দেখুন, আপনারা যদি কোনো কিছু বন্ধক রাখতে চান আর সেটা যদি আপনাদের লোনের অ্যামাউন্ট এর সমান হয় তাহলে আপনার লোন পাস হবে, আর না হলে ইউ মে গো নাও। কিন্তু আমার কাছে তো এমন কিছুই নেই যা বন্ধক রেখে এত বড় অ্যামাউন্টে লোন নেব। তাহলে আপনারা অন্য জায়গা চেষ্টা করতে পারেন, কিন্তু আমার মতে সবাই একই কথা বলবে, কারণ ব্যাংক পলিসি এমনই হয়। তারপর আমি আর রাহুল মিলে আরও 3টা ব্যাংকে গেলাম, কিন্তু সবাই একই কথা বলছে। আর রাতও হয়ে এসেছে, তাই আমরা দুজন গ্যারেজে চলে আসলাম। সকালে যখন আবার বের হবো তখন... দেখ দোস্ত, আমরা অনেক ব্যাংক ঘুরেছি, কিন্তু কেউ আমাদের লোন পাস করবে না। কিছু একটা বন্ধক রাখতে হবে। আমি জানি বন্ধু, কিন্তু তুই তো জানিস যে আমার কাছে এমন কিছুই নেই যা বন্ধক রেখে আমি লোন আনবো। তোর কাছে নেই, কিন্তু আমার কাছে তো আছে। মানে? মানেটা হলো আমি আমার এই গ্যারেজটা বন্ধক রাখবো। তুই পাগল হলি নাকি? এই গ্যারেজটা তো ছোটবেলার স্বপ্ন, আর তুই আজকে তোর স্বপ্ন এভাবে ভেঙে দিবি? এই গ্যারেজটাও যে তোরই অবদান। এখন তুই যদি আমার থেকে এই হেল্প না নিয়েছ, তাহলে তুই আমাকে আর বন্ধু বলে ডাকবি না। সবাই বলে টাকা দিয়ে সব সম্পর্ক টিকে থাকে, কিন্তু বন্ধুত্ব টিকে থাকে ভালোবাসা দিয়ে, আর সেটা তুই আজকে প্রমাণ করে দিলি। কথাটা বলে আমি রাহুলকে জড়িয়ে ধরলাম। হয়েছে, এখন না আমাকে ছাড়, ব্যাংকেও যেতে হবে। চল। তারপর আমি আর রাহুল মিলে অন্য একটা ব্যাংকে গেলাম। সেখানে গিয়ে ব্যাংকের ম্যানেজারের কেবিনে গেলাম। ম্যানেজার অন্যদিকে ঘুরে ফাইল দেখছিল, তাই আমি তার মুখও দেখতে পাইনি। স্যার, আপনাদের ব্যাংকে একটা লোনের জন্য অ্যাপ্লাই করতে চাই। ব্যাংকের ম্যানেজার ফাইল দেখে যখন আমার দিকে ঘুরে তাকায়, তখন আমি ম্যানেজারকে দেখে অনেক অবাক হয়ে যাই, কারণ এটা সেই লোক যাকে আমি এয়ারপোর্ট থেকে ফেরার পথে বাঁচিয়েছিলাম। সেও আমাকে দেখে অবাক হয়েছে, এটা তার মুখ দেখলে বোঝা যায়।
আরে ভাই, আপনি? ম্যানেজার, আপনি কি রাকিবকে চেনেন নাকি? আরে তোকে এদিন বললাম না যে এয়ারপোর্ট থেকে আসার সময় এক লোককে ছিনতাইয়ের হাত থেকে বাঁচিয়েছিলাম, এই সেই লোক। ও, সেদিন আমি ব্যাংকের টাকা নিয়ে হেড লকারে যাচ্ছিলাম। সেদিন যদি আপনি আমাকে রক্ষা করতেন তাহলে আমার চাকরি হয়তো আর থাকতো না। বাদ দেন বিষয়টা, সেটা তো আমার মানবিক দায়িত্ব ছিল। আপনারা এখানে কি কোনো কাজের জন্য এসেছেন? হ্যাঁ, আসলে আমার একটা ট্যাক্সি কেনার জন্য 3 লক্ষ টাকা লোনের দরকার, কিন্তু সব ব্যাংক আমাদের না বলে দিয়েছে, কারণ আমাদের কাছে তেমন কোনো জিনিস নেই যা আমরা বন্দুক দিয়ে লোন উঠাতে পারি। এটা কোনো ব্যাপার না, আমি আপনার লোন পাস করিয়ে দেব। কিন্তু কোনো গ্যারান্টি ছাড়াই আমাকে লোন দিয়ে দিবেন? যে ব্যক্তি একজন অচেনা মানুষের জীবন বাঁচাতে নিজের জীবনের রিস্কে রাখে, সে আর যাই করুক না কেন, কোনো ঠকবাজ হবে না। আপনি শুধু এই ফর্ম আর কিছু কাগজে সাইন করে দিন, তাহলে আগামীকালের মধ্যেই আপনার লোন পাস হয়ে যাবে। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো আমি জানি না। আরে এতে ধন্যবাদের কিছুই না, আপনি আমার যত বড় উপকার করেছেন তার বিচার আমার উপকার একেবারে ছোট। আপনি শুধু লোন সময় মতো পরিশোধ করে দিবেন। সেটা নিয়ে টেনশন করবেন না, আমি সময় মতো সব লোন পরিশোধ করে দেব। তারপর আমি আর রাহুল ব্যাংক থেকে গ্যারেজে ফিরে আসলাম। দেখলি তো, ভালো মানুষের সাথে সব সময় ভালোই হয়। তুই একবারেই ঠিক কথা বললি, আবার এদিক থেকে তোর গ্যারেজটা বেঁচে গেল। তাও ঠিক। পরের দিন সকালে আমি রাহুল ব্যাংক থেকে টাকাটা নিয়ে শোরুমে চলে গেলাম। তারপর রাহুল গাড়ির কোয়ালিটি চেক করে একটা উন্নত মানের কম দামি ট্যাক্সি প্রায় 3 লক্ষ টাকায় কিনে নিল। তারপর রাহুল আমার রেজিস্ট্রেশন আর সাথে যা কাগজপত্র আছে সব ঠিক করে দিল। আমার গাড়িটা ট্যাক্সি বলে ভুল হবে, ক্যাবের মতো। অনলাইনে ওয়েবসাইটে আমরা একটা অ্যাকাউন্টও খুলেছি, এখন যে কেউ আমাকে আমার ট্যাক্সিকে অনলাইনে বুকিং করতে পারবে। আমি একটা নতুন সিম নিয়েছি, সেখানে শুধু বিজনেসের ব্যাপারে কথা বলবো। প্রথম দিন ট্যাক্সি স্ট্যান্ডে গেলাম, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, কোনো প্যাসেঞ্জার নেই। এখন বুঝতেছি যে টাকা ইনকাম করা কত কষ্টের ব্যাপার। হঠাৎ একজন ছেলে প্যাসেঞ্জার আসলো, বয়স 30-এর মতো হবে। ভাই, কলেজে যাবেন? যাবো তো, ওঠেন। তারপর প্যাসেঞ্জারকে ভার্সিটিতে রেখে আসলাম। এইভাবে প্রথম দিন মোট 4 জন প্যাসেঞ্জার আমার ট্যাক্সিতে উঠেছে। সন্ধ্যার দিকে গ্যারেজে ফিরে আসলাম। কি অবস্থা ভাই, প্রথম দিন কেমন কাটলো? না রে, সারাদিনে মাত্র 4 জন প্যাসেঞ্জার পেয়েছি, আর সারাদিনে ইনকাম মাত্র 670 টাকা। চিন্তা করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আমাদের কথা বলার সময় হঠাৎ আমার ফোন বাজতে শুরু করলো। কি রে, কে ফোন দিল? বাসা থেকে নাকি? না, আমি তো আমার আগের সিম ডিঅ্যাক্টিভেট করে ফেলেছি আর নতুন সিম নিয়েছি, যেটা অনলাইনে বুকিংয়ের জন্য। তাহলে মনে হয় কোনো প্যাসেঞ্জারের ফোন। তাড়াতাড়ি তোল। কিন্তু আমি আজ অনেক ক্লান্ত, তাই আজকে আর কোথাও যেতে পারবো না। আরে হাদারাম, নাইট শিফটে অনেক টাকা আসে, সাধারণ চার্জের থেকেও 3 গুণ টাকা বেশি। তারপর আমি কলটা রিসিভ করলাম, আর ওই পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম। হ্যালো, আমার একটা ট্যাক্সি প্রয়োজন। কিন্তু এখন তো রাত 8টা বাজে, আর আমার শরীর অনেক ক্লান্ত, আপনি অন্য কোনো ট্যাক্সির ব্যবস্থা করুন। আপনি যত টাকা চান দেব, তাও প্লিজ আসুন। ঠিক আছে, অ্যাড্রেসটা বলুন। আসলে টাকার কথা শুনে রাজি হয়ে গেলাম। আপনি অ্যাঞ্জেল নাইট ক্লাবে চলে আসুন। ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে আসতেছি। এই বলে আমি রাহুলকে বিদায় জানিয়ে অ্যাঞ্জেল নাইট ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর একটা কথা, আপনারা হয়তো ভাবছেন যে আমি বিদেশ থেকেও এই দেশের রাস্তাঘাট কীভাবে চিনি। আসলে আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে, সাথে আমার ট্যাক্সিতে জিপিএস সিস্টেমও লাগানো আছে, যার ফলে আমার রাস্তাঘাট চিনতে কোনো সমস্যা হয় না। আমি অ্যাঞ্জেল নাইট ক্লাবে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 10টা বেজে গেল। আমি সেই মেয়েকে আবার ফোন দিলাম, তিনি কোথায় সেটা জানার জন্য। হ্যালো ম্যাম, আপনি কোথায়? আমি তো ক্লাবে পৌঁছে গেছি। হ্যাঁ, ক্লাবের দরজার কাছে আসুন। ঠিক আছে। ফোন রেখে আমি ক্লাবের দরজায় গেলাম। সেখানে গিয়ে দেখি এক রূপসী কন্যা বসে আছে, কিন্তু ফুল মাতাল হয়ে। আমি বুঝে গেলাম এই সে মেয়ে যে আমাকে ফোন করেছিল। ম্যাম, আমি সেই ট্যাক্সি চালক যাকে আপনি ফোন করেছিলেন, আসুন। আমি ট্যাক্সিতে কিভাবে যাব? দেখছেন না আমার অবস্থা, আমাকে নিয়ে চলুন। ঠিক আছে, চলুন। তারপর আমি মেয়েটাকে ধরে ধরে আমার ট্যাক্সির কাছে নিয়ে গেলাম, তাকে আমার পাশে বসালাম। আমি ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। ম্যাম, এখন বলুন কোথায় যাবেন? যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাও। ম্যাম, এত রাতে ফাজলামি করবেন না, প্লিজ বলুন কোথায় যাবেন। পার্ক স্ট্রিটে নিয়ে চলুন। ঠিক আছে। তারপর মেয়েটাকে নিয়ে পার্ক স্ট্রিটে যাওয়ার জন্য গাড়ি চালানো শুরু করলাম। তোমার পাশে একটা হট মেয়ে বসে আছে, আর তুমি তার সুযোগ নিচ্ছ না। ম্যাম, আপনি ফুল মাতাল হয়ে গেছেন, কি বলতেছেন আপনি নিজেই জানেন না। আমি তোমার মতো এত হ্যান্ডসাম স্টাইলিশ ট্যাক্সি চালক কখনো দেখিনি।
থ্যাঙ্কস ম্যাম। আসলে আমি আমার জামা কাপড় নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম, আর আমি সবসময় স্টাইলিশ থাকতে পছন্দ করি। কিছুক্ষণ পর, ম্যাম আমরা পার্ক স্ট্রিটে পৌঁছে গেছি। এখন কোন দিকে যাব? ম্যাম কোথায় যাব? এবারে কোনো উত্তর না পাই আমি ম্যামের দিকে তাকালাম। আমি মেয়েটার দিকে তাকিয়ে পুরো 440 ভোল্টের শর্ট খেলাম, কারণ আমি তাকে দেখি সে ঘুমিয়ে পড়েছে। আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমি জানি কেউ যদি নেশা করে ঘুমায় তাহলে তার ঘুম ভাঙতে 10 ঘন্টার মতো সময় লাগবে। এখন আমি কি করি? দেখি মেয়েটার পার্সে কোনো ঠিকানা পাওয়া যায় কিনা। মেয়েটার পার্স থেকে একটা আইডি কার্ড পেলাম, যেখানে দেখলাম মেয়েটার নাম সোনালিকা, আর মেয়েটি কলেজে ইন্টার ফাইনাল ইয়ারে পড়ে। এখন আমি কি করি মাথায় তো কিছু ঢুকছে না। রাত 1টা বেজে গেছে। এত রাতে এভাবে একটা মেয়ের সাথে থাকলে আমার জন্য ভালো হবে না। আমি মেয়েটাকে নিচ থেকে উপর পর্যন্ত একবার দেখলাম। দেখে বোঝা যাচ্ছে মেয়েটা বড় লোক ঘরের মেয়ে। মনে হচ্ছে কোনো পার্টি থেকে মাতাল হয়ে এসেছে। একেবারে শর্ট ড্রেস পরেছে, হাঁটুর উপর পর্যন্ত ড্রেস উঠেছে। যে কেউ এভাবে একটি মেয়েকে দেখলে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলবে। না না, আমি কি ভাবছি? কিন্তু আমি তো এক ঘোরের মধ্যে চলে গেছি। আমি মেয়েটার দিকে এগোতে লাগলাম। মেয়েটার ঠোঁটের কাছে গিয়ে আবার ফিরে আসলাম। নিজেকে নিজে 2টা থাপ্পড় দিলাম এইসব উল্টাপাল্টা চিন্তা ভাবনার জন্য। আমি সোনালিকার পার্স থেকে ওর মোবাইলটা বের করলাম, যদি কারোর সাথে যোগাযোগ করতে পারি। কিন্তু না, এটাতে কোনো কাজ হলো না। মোবাইলের ব্যাটারিও 0%। এখন নিজের উপর রাগ হচ্ছে, কেন আমি এই জায়গায় আসলাম? কথায় আছে না, ও তিলবে তাঁতি নষ্ট। ঠিক সেই মুহূর্তে আমার কানে পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেলাম। আমার মাথায় একটা আইডিয়া আসলো, সাথে আমার মুখে হাসি ফুটে উঠলো। সকালবেলা সোনালিকার ঘুম ভাঙছে। সে তার উপর একটা জ্যাকেট দেখতে পেল। সে একটু নড়তে ব্রেঞ্চ থেকে পড়ে গেল। আস, কি ব্যথা! সোনালিকার কথা শুনে একটি লেডি কনস্টেবল আসলো। ঘুম ভাঙলো মহারানীর? আমি এখন কোথায়? কোথায় আবার? জেলে? জেলে মানে? আমি জেলে কি করছি? কিছু করনি মানে? এত ড্রিঙ্ক কি কেউ করে? আসলে আমি ড্রিঙ্কস করি না, কিন্তু গতকাল আমার ফ্রেন্ডের বার্থডেতে পার্টিতে বন্ধুরা মিলে জোর করে ড্রিঙ্কস করিয়ে দেয়। ভাগ্য ভালো ছিল যে তোমার ট্যাক্সি চালক সৎ আর নিষ্ঠাবান ছিল, তাই সে তোমাকে আমাদের কাছে রেখে যায় আর তার জ্যাকেট তোমার উপরে দিয়ে যায়। এরকম ড্রেস কি কেউ পরে? কাল যদি অন্য কেউ থাকতো আর তার নিয়ত যদি খারাপ থাকতো, তাহলে এতক্ষণে আমরা তোমাকে খুঁজতাম আর তোমার জামা কাপড়বিহীন দেহ রাস্তার মোড়ে পড়ে থাকতো। আসলে আমি এরকম ড্রেস পরি না, কিন্তু বার্থডেতে। সে বলল পার্টিতে সব বন্ধুরা জোর করে এই ড্রেসটা পরেছে। ঠিক আছে, এই নাও তোমার মোবাইল আর পার্স। ধন্যবাদ। ধন্যবাদ তো তোমার সেই ট্যাক্সি চালককে দেওয়া উচিত, যে তোমাকে এখানে নিয়ে এসেছে। আমি তাকে কোথায় পাবো? তা আমি কি করে জানবো? ও, তারপর সোনালিকা তার মোবাইল আর পার্স আর আমার জ্যাকেট সাথে নিয়েই থানা থেকে বের হয়ে গেল। তারপর সেখান থেকে একটা ট্যাক্সি করে তার বাসায় চলে গেল। বাসায় যেতেই, ড্যাড সরি ফর লেটিং লাইন। মিথ্যা কথা বলার জায়গা পাস না। আমি তো সব বন্ধুকে ফোন করেছিলাম, কিন্তু তারা সবাই বলল তুই নাকি রাত 11টার দিকে ক্লাব থেকে বের হয়ে গেছিস। আসলে গতকাল হয়েছিলটা কি? তারপর সোনালিকা তার আব্বুকে গতকালের সব ঘটনা খুলে বলল। কি, আমার এত আদরের মেয়েকে সারা রাত জেলে আটকে রেখেছে? ড্যাড, ওয়াই আর ইউ অ্যাংকি? গতকাল তো আমার ভাগ্য ভালো ছিল বলেই এত সৎ একজন ড্রাইভার পেয়েছি যে আমাকে নিরাপদে থানায় রেখে এসেছে। তাও ঠিক, গতকাল যদি আমার গাড়িটা নিয়ে যেতি তাহলে এই সমস্যা হতো না। ড্যাড, আই এম সরি। ঠিক আছে, এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। ওকে ড্যাড। সোনালিকার ব্যাপারে তো আপনাদের কিছুই বলা হয়নি। সে হলো এই দেশের অন্যতম বিজনেসম্যান রফিক সাহেবের মেয়ে। তার মা ছোটবেলায় মারা গিয়েছিল। আমার বাবার থেকেও রফিক সাহেবরা অনেক নিম্ন স্তরের বড় লোক। সোনালিকা বাবার ভালোবাসায় আর টাকায় মোটামুটি অহংকার হলেও মনটা ভালো। আর যখন রাগ উঠে যায় তখন সে অহংকার আর বদমেজাজি হয়ে যায়। সোনালিকা তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, আর আমার জ্যাকেটটা সুন্দর করে দেখতে লাগলো, আর ভাবতে লাগলো যে করে হোক আমাকে খুঁজে বের করবে আর ধন্যবাদ দেবে। আমার যতটুকু মনে আছে ট্যাক্সি চালকটা খুবই স্টাইলিস্ট আর হ্যান্ডসাম ছিল। তাকে খুঁজে তার জ্যাকেটটা ফিরিয়ে দিতে হবে, সাথে ধন্যবাদ দিতে হবে, তার ভাড়াটাও দিতে হবে। কিন্তু সে আমার যত বড় হেল্প করেছে তার সামনে আমার সব সম্পত্তি দিলেও তার হিসাব মিটবে না। এইদিকে আমি আমার ট্যাক্সিতে করে প্যাসেঞ্জারদের তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছি। আমি আজকে সন্ধ্যার মধ্যে গ্যারেজে ফিরে গেলাম। কি রে, আজকে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? আজকে ভালো লাগতেছে না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। ভাইয়ের শরীর কি খারাপ নাকি? না রে, এমনি চলে আসলাম। আসলে গতকাল দেরি করে এসেছিলাম, তাই আজকে তাড়াতাড়ি চলে আসলাম। হ্যাঁ, এই কথাটাই তো তোকে জিজ্ঞাসা করব করব বলে আর করাই হয়নি।
তুই কাল রাত 2টার দিকে কোথা থেকে এলি আবার খালি হাতে? তারপর আমি রাহুলকে গতকালকের ব্যাপারে সব খুলে বললাম। তোর লাভ তো হলোই না, বরং আরো ক্ষতি হয়ে গেল। তোর এত দামি আর শখের জ্যাকেটটা একটা অচেনা মেয়েকে দিয়ে দিলি। তাহলে আমি কি করতাম? যে শর্ট ড্রেস পরেছিল তাতে তাকে পুলিশ স্টেশনে রেখে আসতেও আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। তার উপর যে ঠান্ডা পড়েছে, তাই তার উপরে আমার জ্যাকেটটা দিয়ে এসেছিলাম। তারপর কি কোনো খোঁজ খবর নিয়েছিলি? থানায় গিয়েছিলাম, কিন্তু মেয়েটা ছিল না। তাহলে মেয়েটা তোমাকে ধন্যবাদ না দিয়ে চলে গেল? কত বড় অকৃতজ্ঞ মেয়ে ভেবে দেখো। না রে রাজু, মেয়েটা আমার ব্যাপারে খোঁজ নিয়েছিল, কিন্তু কোনো খোঁজ পাইনি। ঠিক আছে, এখন গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়, রাতে ডিনারের সময় ডাকবো তোকে। ঠিক আছে। তারপর আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। রাতে রাজু এসে ডেকে যায় ডিনারের জন্য। আমি ডিনার করে ঘুমিয়ে পড়ি। পরদিন আমি আবার সময় মতো ট্যাক্সি স্ট্যান্ডে চলে যাই। অন্যদিকে ভার্সিটিতে। বুঝলি রে হিয়া, আমি যতক্ষণ পর্যন্ত ওই ট্যাক্সি চালকটাকে ধন্যবাদ না জানাই ততক্ষণ পর্যন্ত আমি ঠিক থাকতে পারবো না। তুই যে কেন বুড়ো ট্যাক্সি চালকের খেয়ালে ভাবছিস বুঝি না আমি। তুই বুড়ো কেন বললি? তাহলে কি বলবো? ট্যাক্সি চালকরা কি কখনো হ্যান্ডসাম হয় নাকি? কেন হয় না? আমি যার কথা বলতেছি সে অনেক হ্যান্ডসাম ছিল। মানছি আমি নেশায় ছিলাম, তবু আমার যতটুকু মনে আছে তাতে আমি বলতে পারি ছেলেটাই ইয়ং, হ্যান্ডসাম আর স্টাইলিস্ট ছিল। আর ওর জ্যাকেটটা দেখে আমি বুঝেছি ছেলেটা হয়তো বড়লোক হবে, কারণ জ্যাকেটটা অনেক দামি ব্র্যান্ডের ছিল। ঠিক আছে, তোর কথা মানলাম। 1 মিনিট, তুই তো আমাকে বলেছিলি যে তুই সেই ট্যাক্সি চালককে ফোন কল করে ট্যাক্সিটা বুক করেছিলি। তাহলে তুই সেই নাম্বারে ফোন দে। এই আইডিয়া আমার মাথায় আগে কেন আসলো না? তুই সত্যি রে একটা জিনিয়াস। তারপর সোনালীকে আমাকে ফোন দিল। আমি ড্রাইভিংয়ে ছিলাম, তাই গাড়িটা সাইডে পার্কিং করে কলটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি সোনালিকা বলছি। কে সোনালিকা? বলার পর আমার মনে পড়লো সেই মেয়েটার কথা। আমি হলাম সেই মেয়ে যাকে আপনি আমাকে মাতাল অবস্থায় লেডি কনস্টেবলের কাছে সেফলি রেখে এসেছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। তা বলুন, কি খবর আপনার? আসলে আই এম সরি, সেদিন আপনি আমার জন্য আপত্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন। না না, ড্রিঙ্কস করলে এরকমই হয়। তারপরেও আমার নিজের উপরে গিল্টি ফিল হচ্ছে। সে বলল আমি আপনার সাথে দেখা করতে চাই। আমি বললাম, কেন? আমার সাথে কেন দেখা করবেন? আসলে আপনাকে ধন্যবাদ দেওয়ার ছিল, আর আপনার জ্যাকেটটাও আমার কাছে আছে। ঠিক আছে, কোথায় দেখা করবেন বলেন? আপনি বলেন কোথায় আসবো? আপনি এই ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসুন এখনই। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে চিনব কিভাবে? আমার তো আপনার চেহারা ঠিক মনে নেই। সমস্যা নেই, আমার আপনার চেহারা ঠিকই মনে আছে। ঠিক আছে, আমি আসতেছি। ওকে। কল রেখে আমি স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। এমন সময় রাস্তায় দুইজন দম্পতিকে দেখতে পেলাম। মনে হলো মেয়েটা প্রেগনেন্ট। তারা হাত দিয়ে আমার ট্যাক্সিকে থামার জন্য বলছে। আমি ট্যাক্সি তাদের সামনে থামালাম। প্লিজ আমাদের সিটি হাসপাতাল নিয়ে চলুন, আমার বউ প্রেগনেন্ট, অনেক সিরিয়াস কন্ডিশন। ঠিক আছে, চলুন। আসলে আজকে না বলে মানবতার হার হতো। তারপর তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে সোনালিকার হিয়া দাঁড়িয়ে আছে। তারা আমার ব্যাপারে খোঁজ নিচ্ছে, কিন্তু কেউ আমার ব্যাপারে বলতে পারছে না, কারণ আমি নতুন। আমার সম্পর্কে কেউই জানে না। সোনালিকা আমাকে ফোন দিচ্ছে বারবার, কিন্তু আমার এখন হাসপাতালে যাওয়া অনেক জরুরি। কি রে, আর আসবে না মনে হয় তোর ট্যাক্সি চালক। চলে যাই। না রে, আর একটু অপেক্ষা করি, তারপর যাব। হয়তো কোনো সমস্যায় পড়েছে, তাই আসতে লেট হচ্ছে। হতেও পারে, ঠিক আছে, অপেক্ষা করি। আমি তাদেরকে হাসপাতালে পৌঁছে দিয়ে স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। আমি স্ট্যান্ডের সামনে গাড়িটা পার্ক করলাম। আমি মোবাইলে দেখি মোট 35টা মিসড কল। কলের টাইম দেখে বোঝা যাচ্ছে প্রায় 1 ঘন্টা ধরে কল করছে মেয়েটি। আমি সামনে তাকে দেখলাম, 2টা মেয়ে দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে। আমি দেখে চিনতে পারলাম সোনালিকাকে। আমি তাদের সামনে যাওয়ার জন্য রওনা দিলাম। মনে হয় না সে আর আসবে। আমারও মনে হয়। চল এখান থেকে চলে যাই। চল। সোনালিকারা চলে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো। আমি তাদের কাছে যাওয়ার জন্য তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। তারা আমার দিকে আসছে। আমি যেই না তাদের সামনে চলে আসলাম, অমনি আমি একটা ইটে হোঁচট খেয়ে সোনালিকার উপরে পড়ে গেলাম। আমি সোনালিকার উপর থেকে উঠে ওকে হাত দিলাম ওঠার জন্য, কিন্তু সে আমার হাত ছুঁড়ে দিয়ে নিজে উঠে নিল। সোনালিকা দাঁড়িয়ে আমাকে ঠাস করে থাপ্পড় দিল। আমি শুধু মাথা নিচু করে আছি, কারণ আমার মাথা এখন গরম হয়ে গেছে। আর আমার মাথা গরম হলে আমি কি করবো তা আমি নিজেও জানি না, তাই নিজেকে শান্ত করার চেষ্টা করছি। তোর চোখ নেই নাকি বাড়িতে রেখে এসেছিস? আরে এদের ক্যারেক্টার সম্পর্কে আমার জানা আছে। সুন্দরী মেয়ে দেখলেই গায়ে পড়ে যায়।
তুই ঠিক বলেছিস। হিয়া এখন আমার মাথা গরম হয়ে রয়েছে, তাই এখান থেকে চল, না হলে আমি কি করব আমি নিজেই জানি না। তারপর ওরা দুজন চলে গেল, আর আমি হাবলার মতো ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা বলল কি, যেখানে আমার মাথা গরম হওয়ার কথা সেখানে ওই বলে গেল ওর মাথা গরম হয়ে গেছে। তারপর আমার মনে হলো কতক্ষণ ধরে মেয়েটা রোদে দাঁড়িয়েছিল, তাই হয়তো রেগে গেছে। আর আমরা মানুষরা যাদের উপর রাগ করি, সেই রাগ তাদের উপর না দেখে অন্যের দিকে নিজেরাই রাগ দেখাই। আমি এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেলাম গ্যারেজে। অন্যদিকে হিয়া, আমার মনে হয় আমি সেই লোকটার সাথে খারাপ ব্যবহার করেছি। তুই ঠিকই করেছিস। তাহলে এখন কি করবি? সেই লোকটাকে তো আর পাবো না। সেই ট্যাক্সি চালককে একবার ফোন করে জিজ্ঞাসা করি যে আজকে কেন আসলো না। ফোন কর। গ্যারেজে শুয়ে শুয়ে ভাবছি যে আজ হলোটা কি। মেয়েটা প্রথমে আমাকে ডাকলো, তারপর নিজে অপমান করলো। এমন সময় আমার ফোন বাজা শুরু করলো। আমি ফোন চেক করে দেখি সোনালীকে ফোন দিচ্ছে। আমি ফোন না ধরে রেখে দিই। সোনালীকে অবিরাম ফোন দিচ্ছে। আমি বিরক্ত হয়ে ফোন ধরলাম। হ্যালো, কি জন্য ফোন দিতেছেন? আপনি এত রেগে আছেন কেন? রেগে থাকার কথা তো আমার, কারণ আজকে আপনি আপনার কথা রাখেননি। আপনি আজ কেন আসলেন না? আমি তো এসেছিলাম, কিন্তু কোনো কিন্তু নয়, কালকে আপনি এই ক্যাফেরিয়াটাতে আসবেন। কেন আসবো? আবার থাপ্পড় খাওয়ার জন্য? আপনার কথা ঠিক মানে বুঝলাম না, আপনি কখন থাপ্পড় খেলেন? আজকে আপনি ট্যাক্সি স্ট্যান্ডে যাকে থাপ্পড় দিয়েছিলেন সেই লোকটি আমি ছিলাম। কি আপনি ছিলেন? সত্যি বলতে আমি জানতাম না। মেয়েটি বলল, আসলে আপনি না আসে আমার মাথায় রাগ উঠে যায়, আর সেই সময় আপনি আমার উপরে পড়ে যান, তাই রাগের মাত্রা আরও বেড়ে যায়। বুঝেছি, আর বলতে হবে না। আই এম এক্সট্রিমলি সরি। প্লিজ কালকে আমার সাথে দেখা করবেন। ঠিক আছে, আমি কাল যাব বলে আমি কল কেটে দিলাম। আমি ফোন রেখে দেখি আমার সামনে রাহুল দাঁড়িয়ে আছে। কে রে, কিছু বলবি? তুই এখন কার সাথে কথা বললি? কার সাথে? আবার প্যাসেঞ্জারের সাথে? না না, তুই আমাকে মিথ্যা বলতাছিস। আমি শুনেছি কাল কোথাও একটা যাবি ও পাশের ব্যক্তির সাথে। ক্যাফেটেরিয়াতে যাব সোনালীর সাথে দেখা করতে। এই সোনালিকাটা আবার কে? আরে সেদিন বললাম না, ওই মেয়েটার ব্যাপারে, যাকে আমি পুলিশ স্টেশনে রেখে এসেছিলাম। বুঝলাম, কিন্তু সেই মেয়ের সাথে তোর আবার কিসের কথা? তারপর আমি রাহুলকে আজকে সারাদিন যা ঘটেছে সব বললাম। এই মেয়েটা তোর পিছে কেন পড়েছে? জানি না রে। আমার মনে হয় তোর প্রেমে পড়ে গেছে। আরে সে তো এখন আমার চেহারাও দেখেনি। তাহলে তুই প্রেম কর মেয়েটার সাথে। এ হয় না দোস্ত। কেন হয় না? মেয়েটা কি সুন্দর না? সুন্দর না মানে? একেবারে পরীর মতো সুন্দর। তাহলে তোর প্রবলেমটা কোথায়? আমার লক্ষ্য হলো এখন বড় লোক হওয়া, আর আব্বুকে প্রমাণ করে দেওয়া যে আমি কিছু করতে পারি। তা তো আমি জানি ভাই, কিন্তু আর কতদিন সিঙ্গেল থাকবি? আমায় নিয়ে তোকে ভাবতে হবে না। তুই বল, তোর কি খবর? আমার আর কি, আমার আগামী মাসে বিয়ের কথা হবে। তোর বিয়ে হবে? হ্যাঁ, আমি জানি না। আরে আমি একটা রিলেশনে আছি, আর আব্বু আম্মুকে গ্রাম থেকে তাদের কাছে সামনের মাসে পাঠাবো আমার বিয়ের কথা বলতে। আর তুই তো আমার বিয়ের সব দায়িত্ব নিবি। তুই না থাকলে কি আমার বিয়ে হবে? এখন আমাকে পাম দিচ্ছিস, পরে তো বউ পেয়ে বন্ধুকে ভুলে যাবি। আরে একদম না, তুই হলি আমার জিগারের দোস্ত, তোকে কি আর ভুলতে পারি? তুই থাক, আমার ফোন এসেছে। যা। তারপর ট্যাক্সি নিয়ে আবার বের হলাম। আজকে নাইট শিফট করে মোটা অঙ্কের টাকা হাতে এসেছে। এভাবে যদি কয়েক মাস ভালো করে ইনকাম করতে পারি, তাহলে আমার জন্য আর চাকরি করতে হবে না। এই ব্যবসাতেই সেটেল হয়ে যাব। পরদিন সকালে ট্যাক্সি নিয়ে বের হলাম, আর বিকেলে সোনালীকে বলা ক্যাফেটেরিয়াতে চলে গেলাম। সেখানে গিয়ে সোনালীকে ফোন দিলাম। হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন, আপনি এখন কোথায়? ক্যাফেটেরিয়ার বাইরে আছি। আমরা ভেতরে, আপনি চলে আসুন। ওকে ম্যাম। তারপর আমি ক্যাফেটেরিয়ার ভিতরে ঢুকলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম সোনালীকে ম্যাম, আর তার পাশে তার বান্ধবী বসে আছে ক্যাফেটেরিয়ার এক কোণা টেবিলে। সেই দিনের থেকে আজকে বেশি সুন্দর লাগছে ম্যামকে, কিন্তু আমাকে এসব বিষয় দেখলে চলবে না। আমি তাদের কাছে গেলাম। হ্যালো ম্যাম, আমি সেদিনের ট্যাক্সি চালক। সোনালীকে আর হিয়া আমাকে নিচ থেকে উপর পর্যন্ত চেক আউট করলো, তারপর কথা বলা শুরু করলো। ও আপনি বসেন। থ্যাঙ্কস ম্যাম। এসব ম্যামটাম আমার পছন্দ হয় না। আমার নাম সোনালিকা, আর এই হলো আমার বান্ধবী হিয়া। আমি রাকিব, একজন সাধারণ ট্যাক্সি চালক। দেখে তো মনে হয় না। মানে? হিয়া বলতে চাচ্ছে যে আপনাকে থুকো, আপনি আমাদের থেকে 3-4 বছরের বড়, তাও আমি কি তোমাকে তুমি করে বলতে পারি?
আমি কিছুক্ষণ চুপ থেকে তারপর বললাম, হ্যাঁ কেন নয়। আর আমি কি বলবো? তুই ভাই বলে ডাকিস। এই কথাটা বলার পরে হিয়া সোনালিকার দিকে অ্যাংরি লোকে তাকালো, আর হিয়া মুসকে মুসকে হাসছে। আপনাদের যা ইচ্ছে বলে ডাকতে পারেন। আসলে হিয়া বলতে চাইছিল যে তোমাকে দেখে এত স্টাইলিস্ট লাগে যা কোনো ট্যাক্সি চালককে লাগে না। আপনি কি আমাকে এই কথা বলার জন্য ডেকেছেন? আমার কিন্তু অনেক কাজ আছে। আরে না না, আমি তো তোমাকে সেদিনের জন্য ধন্যবাদ জানাতে ডেকেছি। সেদিন তুমি না থাকলে যে আমার কি হতো। আরে না না, সেটা আমার একজন মানুষ হিসেবে কর্তব্য ছিল। আর হ্যাঁ, এটা নাও। তারপর সোনালিকা আমাকে আমার জ্যাকেটটা ফেরত দিল। থ্যাঙ্কস ফর ইট। বাবা, তুমি তো অনেক ভালো ইংরেজি বলতে পারো। তা কতটুকু পড়ালেখা করেছো? এদের সত্যি কথা বলা যাবে না, মনে মনে বিড়বিড় করলাম। কি হলো বলো? হিয়া তো কিছু একটা জিজ্ঞাসা করেছে। আমি আর পড়ালেখা? আমি তো এক ফরেনার স্যারের থেকে 1 মাস ইংরেজি শিখেছি। 1 মাসে এত ভালো ইংরেজিতে কথা বলতে পারো? তোমার তো অনেক সার্ফ মেমোরি দেখছি। জি ম্যাম। আবার ম্যাম? আমাকে সোনালিকা বলে ডাকবে। আর বলো কি খাবে? আপনারাই অর্ডার দেন। তুই অর্ডার দে। রাকিব ভাই কি এসব খাবারের নাম জানে? এই মেয়েটা দেখি বেশি কথা বলে। আহা তুই থাম না। রাকিব, তুমি অর্ডার করো। ঠিক আছে ম্যাম। তো সোনালিকা। তারপর আমি 3 জনের জন্য 3টা ব্ল্যাক কফি আর স্যান্ডউইচ অর্ডার করলাম। খেতে খেতে আমরা কথা বলছিলাম, আসলে একে অপরের সম্পর্কে কথা বলছিলাম। এমন সময় ক্যাফেটেরিয়াতে আমার আব্বু তার বিজনেস ক্লায়েন্টের সাথে এসেছে। আব্বু আমার পিছনে টেবিলে বসায়, আমি বুঝতে পারিনি, কিন্তু আব্বু আমার কণ্ঠস্বর ঠিকই চিনতে পেরেছে। সেদিন আমি বাসা থেকে বের হওয়ার পর আব্বুর মন খারাপ হয়ে গেছে। ঠিকমতো খায় না, ঘুমায় না। আব্বু ভেবেছিল যে এখন আমাকে বাসায় নিয়ে যাবে, কিন্তু আমাদের কথা শুনে সে কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। তা রাকিব, তোমার বাসায় কে কে আছে? মা, বাবা আর এক ছোট বোন। তোমার বাবা মা আর? আমাকে জিজ্ঞেস করলো বোন কি করে। বোন ইন্টার ফার্স্ট ইয়ারে, আর আম্মু গৃহিণী। আর আব্বু কথাটা বলে আমি চুপ হয়ে গেলাম, কারণ এদেরকে সত্যি কথা বলা যাবে না। কি হলো বলো, তোমার আব্বু কি করে? আসলে আব্বু কথাটা বলে আমি আবার চুপ হয়ে গেলাম, কারণ সামনের দেয়াল পুরোটা কাচের, আর সেই কাছে আমি দেখতে পাচ্ছি যে আব্বু আমার কথা মন দিয়ে শুনছে। আমার মাথায় এক শয়তানি বুদ্ধি আসলো। আসলে ছোটবেলা থেকে আব্বুকে রাগাতে আমার অনেক ভালো লাগতো। কি হলো বলো? আব্বু আর কি করে, আমার ঘাড়ে বসে বসে খায়, সারাদিন ঘরে বসে থাকে আর নেশা করে, বন্ধুদের সাথে বসে জুয়া খেলে। আর কি বলবো বলো। একটু স্যাড লুকিয়ে বললাম কথাগুলো, কিন্তু ভেতরে হয়তো আমি হাসছি। আর এদিকে আব্বু আমার কথা শুনে তেলে বেগুনে জ্বলছে। তাহলে তোমার পরিবারের সব চাপ তোমার উপরেই? আমার কথা রাখো, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা বলো। আমি লন্ডন ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই। একটা এক্সাম দিয়েছি সেই ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। আগামী সপ্তাহে রেজাল্ট দিবে, দেখি কি হয়। ইউ নো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বেস্ট ভার্সিটি দিস ইজ। আরে রাকিব ভাই কিভাবে জানবে? জীবনে এই ভার্সিটির নামই শুনেছি নাকি সন্দেহ? যে ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে দেশে ফেললাম, সেই ভার্সিটির নাম বলে আমি শুনবো না। কি হলো, কি বলছো বিড়বিড় করে? না কিছু না, আসলে আমাকে যেতে হবে, আমার কাজ আছে। আমাদেরও যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তারপর কাউন্টারে গিয়ে বিল দেওয়ার সময় সোনালাকে বিল দিয়ে দিল আমার আগে। এটা কি হলো? কি হলো আবার? না মানে তুমি বিল দিলে কেন? আরে সমস্যা নেই, মনে করো সেদিনের ভাড়াটা দিয়ে দিলাম। চালাক আছো। সোনালিকে হেসে দিল। এই মেয়ের হাসি দেখে আমি ক্রাশ খেলাম। এই হাসিটা আমাকে যেন পাগল করে দিচ্ছে। কিভাবে একটা মেয়ে এত সুন্দর করে হাসে। আমি কয়েকজন প্যাসেঞ্জারকে নামিয়ে রাতের দিকে গ্যারেজে চলে গেলাম। আর এদিকে আব্বু বাসায় গিয়ে, তোমার ছেলে কি কোনোদিনও মানুষ হবে না? কেন? রাকিব আবার কি করেছে? এমনিতেই ছেলেটাকে বাসা থেকে বের করে দিয়েছো। কেমন আছে, কোথায় থাকে, কি করে কিছুই জানি না। কি আর করে, মেয়ে পটাচ্ছে। মানে আব্বু, তুমি কি ভাইয়াকে দেখেছো? বলো না আব্বু, বলো না। তারপর আব্বাসকে সব ঘটনা আম্মু আর রিয়াকে বলল। আম্মু আর রিয়া তো হেসে গড়াগড়ি খাচ্ছে। এমন ভাব। এতে হাসার কি আছে বুঝলাম না। আব্বু, ভাইয়া তোমাকে এইবারও বোকা বানিয়ে দিল। মানে? মানেটা হলো রাকিব হয়তো কোনোভাবে তোমাকে দেখে ফেলেছিল, তাই এই কথাটা বলেছে তোমাকে রাগানোর জন্য। তুমি তো জানো রাকিব তোমাকে রাগাতে কত ভালোবাসে। যা, এইবারও বোকা হয়ে গেলাম। ভেবেছিলাম ছেলেটা হয়তো কষ্টে আছে,
কিন্তু না, ছেলে তো দিব্যি গার্লফ্রেন্ডের সাথে ক্যাফেটেরিয়াতে বসে আড্ডা দিচ্ছে। তাতে তোমার কি? দেখবে আমার ছেলে একদিন প্রমাণ করে দিবে যে সেও কিছু করতে পারে। রাতে আমি শুয়ে শুয়ে সোনালিকের কথা ভাবছি। না চাইতেও তার ওই মায়াবী মুখ আর তার ভুবন ভোলানো হাসি মাখা মুখটা আমার সামনে ভেসে উঠছে। আমি শুধু এটাই ভাবছি যে একটা মেয়ের হাসি কীভাবে এত সুন্দর হতে পারে। আমি যেন এক ঘরের মধ্যে আছি। এমন সময় রাহুল আর রাজু আসলো আমার সাথে কি যেন কথা বলতে। কি রে, শুয়ে শুয়ে কি ভাবছিস? ভাবছি একটা মেয়ের হাসি এত সুন্দর কিভাবে হয়। কি বললি? না না কিছু না। ওস্তাদ, আমার মনে হয় রাকিব ভাই প্রেমে টেমে পড়েছে। কি বলছিস এসব আবল তাবল? রাজু তো ভুল কিছু বলেনি। তোর কথাবার্তায় বোঝা যাচ্ছে তুই প্রেমে পড়েছিস। ঘটনাটা কি, খুলে বল তো। তারপর আমি রাহুলকে আজকের ব্যাপারে সব খুলে বললাম। আজকে সোনালিকের সাথে আমার কি কথা হয়েছে, তারপর আব্বুর নামে কি কি বলেছি। আমার মনে হয় তুই মেয়েটার হাসির উপর প্রেমে পড়েছিস। স্যার এসব বিষয় আমি এখন এসব বিষয় নিয়ে ভাবতে চাই না। তোরা জানিস যে আমার লক্ষ্য এখন বড় লোক হওয়া। ভাই চিন্তা করবেন না, আমরা আছি তো। আর আপনি অবশ্যই আপনার বাপের থেকেও বড়লোক হইবেন। তাই যেন হয় রাজু। অন্যদিকে সোনালিকে শুয়ে শুয়ে আমার কথা ভাবছে। ছেলেটা কত সুন্দর, আবার কত ভদ্রভাবে কথা বলে, কিন্তু জীবনের অনেক দুঃখ। এইভাবে এক সপ্তাহ চলে গেল। আমি আমার ট্যাক্সি নিয়ে ব্যস্ত থাকি সারাদিন। আর রাতে সোনালিকার সাথে ফোনে কথা বলি। আমি ধীরে ধীরে সোনালিকার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি, এটা বুঝতেই পেরেছি। একদিন সকালে আমি একজন প্যাসেঞ্জারকে নিয়ে একটি ভার্সিটিতে নিয়ে আসলাম। আমি আমার ভাড়া নিয়ে যে ট্যাক্সি নিয়ে চলে যাব, ঠিক তখনই দেখলাম সোনালিকা আর ওর বান্ধবী ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে। আর সোনালিকাকে দেখে মনে হচ্ছে অনেক দুঃখী, আর মনে হচ্ছে অনেক কান্না করেছে। আমি কি যাব একবার সোনালিকার কাছে? কিন্তু আমি গেলে যদি সে অপমানিত বোধ হয়, কারণ সেখানে সবাই দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরে আছে, আর আজকে আমি লোকাল ড্রেসে স্টাইলিশ লুকে এসেছি। আসলে আমার সব ব্র্যান্ডের জামা কাপড় আমি রেখে দিয়েছি, কারণ আমার ব্র্যান্ডের জামা কাপড় দেখে আমাকে কেউ ট্যাক্সি চালক মনে করবে না। আর লোকাল ব্র্যান্ডের জামা কাপড়ই আমি স্টাইলিশ করে চালিয়ে দিই। আমি লন্ডনে থাকতে ফ্যাশন হাউসে 2 মাসের কোর্স করেছি। আসলে আব্বু জানে না যে আমি লন্ডনে থাকতে অনেক ধরনের বিজনেসের কোর্সও করেছি। আমি ট্যাক্সি থেকে নেমে সোনালিকার কাছে গেলাম। সোনালিকা, তোমার কি কিছু হয়েছে? এমন কথা শুনে সোনালিকার ওর বান্ধবীরা আমার দিকে তাকালো। সোনালিকা, তুই কি এই খ্যাতকে চিনিস নাকি? কেয়া, তুই চুপ থাক। হ্যাঁ আকিব ভাই, আসলে সেদিন সোনালিকা বলেছিল না যে সে লন্ডন ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এক্সাম দিয়েছে, আজ রেজাল্ট দিয়েছে, কিন্তু সোনালিকা চান্স পায়নি। এটা তো সত্যি অনেক দুঃখের ব্যাপার। শুধু তাই নয়, আর না, কিছু হয়নি রাকিব। হিয়াকে বলতে দাও সোনালিকা। আজকে ভার্সিটিতে অ্যাডমিশন নিতে এসেছিলাম, কিন্তু ভার্সিটির কিছু সিনিয়ররা সোনালিকার সাথে খারাপ ব্যবহার করেছে, খারাপ খারাপ কথা বলেছে, শরীরের বিভিন্ন জায়গায় টাচ করতে চেয়েছে। আমি তাকে দেখি সোনালিকা কান্না করছে। সিনিয়রে কি এখনো ভিতরে আছে? সোনালিকা, আসো আমার সাথে। কিন্তু কোথায়? আমি সোনালিকার প্রশ্নের উত্তর না দিয়ে সোনালিকার হাত ধরে টেনে ভার্সিটির ভিতরে নিয়ে গেলাম। আমাদের পিছনে পিছনে হিয়ার বাকিরাও আসলো। সোনালিকা, কোন ছেলেগুলো? রাকিব, ছেড়ে দাও, ওরা আরেকজন আছে। তুমি শুধু বলো কোন ছেলেগুলো তোমাকে বিরক্ত করেছে। ভাইয়া, সোনালিকা বলবে না। তারপর হিয়া ছেলেগুলোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। আমি সোনালিকাকে হাত ধরে তাদের কাছে নিয়ে গেলাম। মোট 7 জন আছে সেখানে, সবাই গুন্ডা টাইপের। এই যে শুনছেন ভাই সব? কে রে তুই? আরে তুমি সে মামুনিটা না, আবার এসেছো? আরে রকি, মেয়েটা মনে হয় আমাদের কাছে মজা নেওয়ার জন্য এসেছে। গতবার মনে হয় আমাদের টাস অনেক ভালো লেগেছে। হা হা হা, তুই ঠিকই বলেছিস। ওয়েট মামুনি, আমি আবারও টাচ করছি। রকি যেই সোনালিকার পেটে টাচ করবে, সেই সময় আমি রকির হাত ধরে মুচকে দিলাম। রকি ব্যথায় চিৎকার দিয়ে উঠল। তারপর আমি রকির মুখে একটা ঘুষি দিলাম, আর তার নাক থেকে অবিরাম রক্ত পড়তে লাগলো। তারপর বাকি 6 জন আমাকে ঘিরে ফেললো। আমি একে একে সবাইকে মারতে লাগলাম। একজনের 2 পায়ের মাঝখানে একটা কিক করলাম, আর সে মরণ চিৎকার দিয়ে উঠল। আরেকজনের পেটে ঘুষি দেওয়ায় সাথে তার মুখ থেকে রক্ত বের হলো। আরও বাকি 5 জনকে একইভাবে মাটিতে শুয়ে দিলাম। সবাই আমাদের মারামারি দেখে আমাদের ঘিরে ফেলেছে। সোনালিকা আর ওর বান্ধবীরা আমার ফাইট দেখে চমকে গেছে, কারণ আমি একেবারে প্রফেশনালভাবে ওদের হারিয়েছি। তারা তো আর জানে না যে আমি লন্ডন থাকাতে মার্শাল আর্ট, কুংফু আর নিনজা ফাইট সব কিছুরই ট্রেনিং নিয়েছি। এই ভার্সিটি এলাকায় সবচেয়ে নামি দামি একটা ভার্সিটি। সব ভার্সিটিতেই র্যাগিং হয়, কিন্তু কোনো ভার্সিটির কোনো অধিকার নেই কোনো মেয়ের সম্মানহানি করার। সবাই এখানে পড়তে আসে কোনো মেয়ের শ্লীলতাহানি করার জন্য নয়।
এটাই কি আপনাদের এডুকেশন সিস্টেম? অনেক জোরে জোরে বললাম যাতে সবাই শুনতে পারে। সবাই আমার কথা শুনে মাথা নিচু করে আছে। আমি আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসলাম। আমি যে ট্যাক্সিতে উঠতে যাব, ঠিক সেই সময় সোনালিকা দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসলো। তোমাকে ধন্যবাদ আবার সাহায্য করার জন্য। এটা তো আমার কর্তব্য ছিল। আমাকে তুমি এই নিয়ে 2বার সাহায্য করেছ। 2বারই আমাকে কেউ সাহায্য করেনি। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি, কিন্তু আমি তোমাকে ডিনারে ইনভাইট করতে চাই। এ কোন মহাবিপদে পড়লাম! এভাবে তো আমি কখনো কাজে মনোযোগী দিতে পারবো না। কি হলো বলো? আসলে আমার সময় নেই। নিচু স্বরে এই কথাটা বললাম। সময় নেই বললে তো হবে না। আচ্ছা তুমি বলো, তোমার কখন সময় হবে? আমি কিছুক্ষণ চুপ থেকে একটা ভাবলাম। তারপর সোনালিকাকে উত্তর দিলাম, তুমি একটা কাজ করো, তুমি গ্যারেজ আসবে রাত 8টার দিকে। গ্যারেজে কেন? দেখো, আমার সময় নেই তোমার জায়গায় যাওয়ার জন্য, কিন্তু আমি যে জায়গায় থাকি সেই জায়গায় তোমার সাথে ডিনার করব। কথা হলো ডিনার করা। এখন কেউ খাওয়ালো সেটা কোনো ব্যাপার না। এটা কিন্তু ঠিক না। আমি তোমাকে খাওয়াবো, ঠিক আছে, অন্য সময় খাওয়াবো, কিন্তু তুমি গ্যারেজে থাকো কেন? আসলে আমি গ্যারেজে থাকি, মানে আমার বন্ধুর গ্যারেজ, আর আমার পরিবার গ্রামে থাকে। তোমার টেনশন নেওয়ার দরকার নেই, কারণ গ্যারেজে আমার প্রাণপ্রিয় বন্ধু রাহুল আর আমার ছোট ভাইয়ের মতো রাজু থাকে। গ্যারেজ আমাদের কাছে কোনো 5 স্টার হোটেলের চেয়েও কম না, সেখানে গেলেই দেখতে পারবে। ওকে, আজকে দেখা হবে, বাই। কোথায় যাবে বলো, আমি ড্রপ করে দিই। আসলে আমি গাড়ি নিয়ে এসেছি। তোমার গাড়ি থাকতে তুমি সেদিন রাতে ট্যাক্সি বুক কেন করলে? আসলে আমি বন্ধুদের সাথে গেলে গাড়ি নেই না, কারণ ড্রাইভার আব্বুকে সব বলে দেয়। কিন্তু সেদিন রাতের ঘটনার পরে আব্বুর অর্ডার আছে, আমি যে কোনো জায়গায় যাই না কেন গাড়ি নিয়ে যেতে হবে। ঠিক আছে, রাতে দেখা হবে। ওকে, বাই। আমি ট্যাক্সি নিয়ে চলে গেলাম। সোনালিকে যেই নামে গাড়ির দিকে যাবে, ঠিক তখনই তার সামনে একটা গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে এলো এদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, সেলিম হোসেন। আর হ্যাঁ, আমার আব্বু নামলো গাড়ি থেকে। আসলে আমি সোনালিকে যখন রাস্তায় কথা বলছিলাম তখন আব্বু আমাদের দেখেছিল, কিন্তু এত দূর থেকে আমাদের কথা শোনা যাচ্ছিল না। তাই আমি যাওয়ার পর আব্বু সোনালিকের কাছে আসলো। তুমি রফিকের মেয়ে না? জি আঙ্কেল, আর আপনি নিশ্চয়ই আমার আব্বুর সবচেয়ে প্রিয় বন্ধু সেলিম হোসেন। আমি আপনার সম্পর্কে ম্যাগাজিন থেকে জেনেছি। তুমি তো দেখি অনেক কিছুই জানো। তা তোমার সাথে ওই ছেলেটা কে ছিল? সোনালিকা এখন কি বলবে সে জানে না। আঙ্কেল, আব্বুকে প্লিজ কিছু জানাবেন না। তার নাম রাকিব, সে আমার বয়ফ্রেন্ড। আসলে সে একজন ট্যাক্সি চালক, তাই আব্বুকে আমাদের রিলেশনের ব্যাপারে কিচ্ছু বলিনি। কি, ট্যাক্সি চালক? আঙ্কেল, আমি জানি আপনি হয়তো ভাবছেন যে আমার মতো বড় লোকের মেয়ে কিভাবে একজন ট্যাক্সি চালককে ভালোবাসে, কিন্তু আঙ্কেল, ভালোবাসা তো আর টাকা দেখে হয় না, মন থেকে হয়। ঠিক আছে, যাও। তারপর সোনালিকা চলে গেল। আর আব্বু ভাবছে যে আমি একজন ট্যাক্সি চালক কিভাবে হলাম। এখন আব্বু নিজেরই খারাপ লাগছে। আর অন্যদিকে সোনালিকা তার গাড়িতে বসে ভাবছে যে সে কি বললো একটু আগে। সে কোনো কিছু না ভেবে উল্টাপাল্টা বললো, তবে তার ভালোই লাগিছে আমার ব্যাপারে এইসব বলে। আজকে সোনালিকাকে দেখে আমি পুরো ফিদা, কারণ সে একটা সাদা লেহেঙ্গা আর সাথে ম্যাচিং চুড়ি, কি যে সুন্দর লাগছে তা বলে বোঝানো সম্ভব না। মনে হচ্ছে একটা সাদা পরি গাড়ি থেকে নেমে আমার দিকে হেঁটে আসছে। আমি যেন এক ঘোরের মধ্যে আছি। আমার ঘোর কাটলো সোনালিকা ধাক্কাতে। কি হলো, এভাবে কি দেখছিলে? কই কিছু না। তা আজকে আমাকে কেমন দেখাচ্ছে বললে না তো? মনে হচ্ছে একটা সাদা পরি আমার কাছে এসেছে। কি যে বলো না, আমার লজ্জা লাগে না বুঝি? আর লজ্জা পেতে হবে না, এখন ভিতরে আসো। চলো, কিন্তু 1 মিনিট দাঁড়াও। তারপর সোনালিকা ওর গাড়িটা ফেরত পাঠিয়ে দিল ড্রাইভারকে দিয়ে। গাড়ি পাঠিয়ে দিলে কেন? আজকে আমাকে তুমি বাসায় পৌঁছে দিবে। কিন্তু তোমার বাবা যদি রাগ করে? ড্যাড কিছুই বলবে না। আমি বলে এসেছি যে আমি আমার এক বিশেষ ফ্রেন্ডের সাথে যাচ্ছি, যার কাছে আমি ফুল সেফ। এত বিশ্বাস করো আমাকে? আবার জিগাই। রাজু আর রাহুল ঘুমোতে চলে গেল। সোনালিকা আমার রুমে এসেছে। অনেক তো রাত হলো, চলো তোমাকে বাসায় দিয়েছি। কেন, আজকে রাতে তোমার সাথে থাকি? ও সোনালিকা, আমি এত বোকা নই। কেউ এক গ্লাস বিয়ার খেয়ে এত মাতাল হয় না, আমি জানি। জানোই যখন আমার কথার একটা প্রশ্ন দিবে। কি প্রশ্ন? তুমি কি আমাকে ভালোবাসো? এটা আবার কেমন প্রশ্ন? অনেক রাত হয়ে গেছে, চলো বাসায় দিয়েছি। আমি আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত কোথাও যাব না। এত জেদ তোমার? ঠিক আছে, তাহলে শোনো। আই লাভ ইউ এভার অ্যান্ড এভার। আই লাভ ইউ সো মাচ। উইল ইউ বি মাই ড্রিম গার্ল ফর লাইফ লং? ইয়েস। বলেই সোনালিকা আমাকে জড়িয়ে ধরল। হয়েছে, এবার ছাড়ো, বাসায় যেতে হবে। চলো। তারপর আমি সোনালিকাকে নিয়ে আমার ট্যাক্সি করে তার বাসায় নিচে আসলাম। আমরা চলে এসেছি, নামো এবার। আজকে আমাদের রিলেশনের ফার্স্ট, আর আমাকে তুমি মিষ্টি মুখ না করিয়েই বাসায় পাঠিয়ে দিচ্ছ।
এত রাতে আমি মিষ্টি পাবো কোথায়? আগামীকাল খাওয়াবো। আমি আজই খাবো। আর মিষ্টি তো তোমার কাছেই আছে। আমার কাছে কোথায় মিষ্টি আছে? তারপর সোনালিকা ও ঠোঁট দিয়ে ইশারা করলো। ওরে এত চালাক তুমি! এতদিন তো জানতাম ওই ডায়লগ শুধু ছেলেরা বলে, কিন্তু তুমি তা প্রমাণ করে দিলে। আমাকে আর কিছু না বলতে দিয়েই সোনালিকা তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট জোড়া বন্ধ করে দিল। এভাবে কতক্ষণ ছিলাম বলতে পারবো না। সোনালিকা আমাকে ছেড়ে দেওয়ার পর দুজনেই হাঁপাচ্ছি। মিষ্টি খাওয়া হয়েছে? সোনালিকা লজ্জায় কিছু বললো না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললো। তারপর সোনালিকা ওর বাসায় চলে গেল, আমি গ্যারেজে চলে গেলাম। এভাবে আমার সোনালিকা দিনগুলো কাটতে লাগলো। আমি ব্যাংকের লোন মিটিয়ে আবারও লোন নিয়েছি, কিন্তু 10 লাখ টাকা। আমি সেই টাকা দিয়ে আরও 3টা ট্যাক্সি কিনে ভাড়ায় দিয়ে দিলাম। এতে করে আমার অনেক লাভই হতে লাগলো। এইদিকে রাহুলের বিয়ে হয়ে গেছে। একদিন আমি আর সোনালিকা ক্যাফেটেরিয়াতে বসে আছি। রাহুল ভাইয়েরা তো বিয়ে হয়ে গেল। তো কি হয়েছে? কি হয়েছে মানে? তোমাকে একবার আমার বাবার সাথে কথা বলতে হবে আমাদের বিয়ের ব্যাপারে। দেখো, তুমি এত বড় লোকের মেয়ে, আর আমি একজন সামান্য ট্যাক্সি চালক। তোমার বাবা তোমাকে মেনে নেবে না, তাই আমাকে বড় কিছু হতে হবে। তুমি থাকো, তোমার বড় কিছু নেই। আর এদিকে ড্যাড আমার বিয়ে নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। না না, আমাকে আর কিছু সময় দাও। আচ্ছা, আর মাত্র 15 দিন সময় দিচ্ছি। তারপর যদি তুমি আমার ড্যাডের সাথে কথা না বলো, তাহলে আমি আমার ড্যাডের পছন্দ মতো ছেলেকে বিয়ে করে নেব। আচ্ছা। আমি গ্যারেজে শুয়ে শুয়ে ভাবছি যে কিভাবে আমি বড় লোক হবো, কারণ মাত্র 4টা ট্যাক্সি দিয়ে কোটিপতি হতে পারবো না। আমি আমার সমস্যাটা রাহুলকে জানালাম। তুই তো বিদেশ থেকে অনেকগুলো বিজনেসের কোর্স করেছিস, তাহলে সেই কোর্স থেকে শেখানো টেকনিক অ্যাপ্লাই কর। আমি ভাবছি একটা ছোট থেকে ফ্যাশন হাউস খুলবো, কিন্তু তার জন্য আমার এই ট্যাক্সির প্রফিট যথেষ্ট না। তুই তো আমার থেকে সাহায্য নিবি না, জানি আমি। তাহলে এক কাজ কর, ব্যাংক থেকে লোন নে। আর তোর কাছে এখন বন্ধক রাখার মতো সম্পদ আছে। না রে দোস্ত, আমি যদি ব্যাংক থেকে লোন নেই তাহলে আমাকে সেই লোন পরিশোধ করতে হবে, আর তাতে আমার প্রফিট কিছুই থাকবে না। তাহলে কি করবি? জানি না রে। এক কাজ কর, আমি আর তুই একসাথে ফ্যাশন হাউস শুরু করি, পার্টনারশিপে। তুই তো আমার থেকে সাহায্য নিবি না, কিন্তু পার্টনারশিপ তো করতেই পারি। আমার টাকা আর তোর ট্যালেন্ট সব মিলিয়ে একদম ধামাকা বিজনেস করব আমরা। আইডিয়াটা খারাপ না দোস্ত। তারপর আমি আর রাহুল মিলে একটা ফ্যাশন হাউস শুরু করি। আমি আমার যে একটা ট্যাক্সি চালাতাম সেটা আমি ভাড়া দিয়ে দিয়েছি। এখন আমি আমার পুরো মনোযোগ আমার নতুন বিজনেসে লাগাবো। আমার জ্ঞান আর বিদেশ থেকে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এই বিজনেসকে সাকসেসফুল করতে অনেক সাহায্য করছে। এই ব্যবসায় রাহুলের অবদান কোনো অংশ কম নয়। আমি সোনালিকার বাবার সাথে দেখা করি, আর তার কাছে সোনালিকার পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত সময় চাই, আর তিনি আমাকে মেনেও নেয়। এভাবে 2 বছর চলে যায়। এখন আমি আগের থেকে বড় লোক হয়ে গেছি। আমার এখন প্রায় 500টার মতো ট্যাক্সি আছে। আমি আমার টাকা আর ট্যালেন্টকে ঠিক মতো ইনভেস্ট করতে পেরেছি বলেই আজ আমি এত দূরে। লন্ডন থেকে যেগুলো বিজনেস কোর্স করেছি সেগুলো আমি অ্যাপ্লাই করেছি, আর ব্যাংক থেকে লোন নিয়ে অনেকগুলো বিজনেস স্টার্ট করেছি। আর রাহুলের গ্যারেজকে শহরের সবচেয়ে বড় গ্যারেজে পরিণত করেছি। এখন এখানে অনেক লোক আছে, তারা আজকে আমার ট্যাক্সি কোম্পানির ম্যানেজার বানিয়ে দিয়েছি। সময়ের সাথে টেক্কা দিতে দিতে এখন আমি দেশের সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানির মালিক। আর আমার ফ্যাশন হাউস আমার বোন রিয়ার নামে, যেটা দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন হাউস। দেশের তরুণদের দিক দিয়ে আমি সবার উপরে। আমি এখন দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। আগামীকাল আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে বিজনেস অফ দ্য ইয়ার হিসেবে, কারণ 2 বছর আগে মোটামুটি ধনী থাকলেও গত 1 বছরে সব থেকে বেশি টাকা আমি ইনকাম করেছি। অনুষ্ঠানে সোনালিকা, ওর বান্ধবীরা আর ওর বাবাও থাকবে। আমার পক্ষ থেকে রাহুল, ওর বউ মিম, আর ওদের 1 বছরের ছেলে রূপকও যাবে। রাজও যাবে আমার সাথে। শুনেছি দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন আমাকে অ্যাওয়ার্ড দেবে। পরদিন আমরা সবাই অনুষ্ঠানে চলে গেলাম। আমি আজ অনেকটাই খুশি, কারণ আজ আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে পেরেছি। আমার আজকের অ্যাওয়ার্ড শো পুরো দেশে লাইভ দেখানো হবে, তাই আমার আব্বু দেখবে যে তার ছেলে নিজে কিছু একটা করতে পেরেছে। আমি আমার BMW গাড়ি নিয়ে চলে গেলাম অ্যাওয়ার্ড শোর গেস্ট রুমে। একটু পর অ্যাওয়ার্ড শো শুরু হলো। এমন সময় দরজায় কেউ একজন ঠকঠক করলো, কামিন। তারপর সোনালিকা আসলো। আমার বাবুটা আজকে এত খুশি কেন? খুশি থাকবো না? আজকে আমি অনেক খুশি। তুমি লাইফে এত বড় একটা অ্যাওয়ার্ড পাবে। আজকেই তুমি আমার আপুর সাথে আমাদের বিয়ের কথা বলবে। আর গত 2 বছরে আমি যতবার তোমার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করেছি ততবার তুমি কথাটা এড়িয়ে চলেছ। আজকে কিন্তু আমি কোনো কথা শুনবো না। বলো আমাকে, তুমি কবে তোমার ফ্যামিলির সাথে আমার দেখা করিয়ে দিবে? সম্ভবত আজকে অথবা আগামীকাল, আর তোমার বাবার সাথেও কথা বলবো, সমস্যা নেই। সত্যি? সোনালিকা আমাকে জড়িয়ে ধরলো। ঠিক আছে, এখন ছাড়ো, এখনই অ্যাওয়ার্ড শো শুরু হবে।
না, আমি আমার হবু বরকে জড়িয়ে ধরেছি, তাতে আমি কারো কথা শুনবো না। বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে মিষ্টি দাও। এখন আমি মিষ্টি কোথায় পাবো? তখন সোনালীকে আবারও ঠোঁট দিয়ে ইশারা করলো। আমি বুঝে গেলাম সোনালীকে কি বোঝাতে চাচ্ছে। না না, একদমই না। আমার বাবুটা এত দুষ্ট হয়েছে আমি জানতাম না। সোনালীকে আমাকে যে লিপ কিস করতে যাবে, ঠিক সেই সময় আমি সরে গেলাম। সোনালীকে অনেক রেগে গেল। আমি দৌড়ে রুম থেকে চলে গেলাম। সোনালীকে আমার পিছু পিছু দৌড়াচ্ছে। একসময় আমি দৌড়াতে দৌড়াতে একজনের সাথে ধাক্কা খেলাম। আমি সামনে তাকে অবাক, কারণ আমার সামনে আমার ছোট বোন রিয়া দাঁড়িয়ে আছে। রিয়া আমাকে দেখে জড়িয়ে ধরলো। এতদিনের সব রাগ অভিমান ওর চোখে আমি দেখতে পেলাম। ভাইয়া তুই না খুব পচা। এতদিন আমাদের কথা কি তোমার মনেও পড়েনি? আর আমার পাগলি বোনটা যে কেঁদেই দেবে। আমি আর মাত্র একদিন পর আবার তোদের কাছে ফিরে যাব। রিয়া আমাকে ছেড়ে দিয়ে তারপর আবার বলা শুরু করলো। ভাইয়া তুমি কি সত্যি বলছো? হ্যাঁ রে, আমি তো রিয়ার সাথে কথা বলতে বলতে প্রায় এতক্ষণ খেয়ালই করিনি যে সোনালীকে আমার পিছনে দাঁড়িয়েছে। সে আমাদের কথা শুনতে পারিনি। এখানে হচ্ছেটা কি? আমি রিয়া সোনালীকে দিকে তাকালাম। সোনালীকে চোখ দিয়ে মনে হয় আগুন বেরোচ্ছে। আমি বুঝে গেলাম সোনালীকে আমাকে রিয়াকে দেখে অন্য কিছু ভাবছে। তাই তার ভুল ভাঙানোর জন্য বললাম, রিয়া, এ হলো তোর হবু ভাবি সোনালিকা। আর সোনালিকা, এ হলো আমার আদরের ছোট বোন রিয়া। সোনালীকে আবার তার ভুল বুঝতে পেরেছে। রিয়া তো সোনালীকে পেয়ে আমাকে মনে হয় ভুলেই গেছে। রিয়া, তুই এখানে কি করছিস? আর আব্বু আম্মু কোথায়? আব্বু আম্মু এখানে আছে। আর তুমি এখানে কি করে? এই জায়গায় তো আজকে দেশের ইয়াং জেনারেশনের আইডল টপ বিজনেসম্যানকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। সেই বিজনেসম্যান আর কেউ নয়, তোমার ভাইয়া। সত্যি ভাইয়া? হুম। তার মানে তুমি চ্যালেঞ্জ জিতে গেছো? হুররে! কিসের চ্যালেঞ্জ? পরে বলবো, আজকে সব জানতে পারবা। রিয়া, আব্বু আম্মু এখানে কি করছে? না না, আমি বলবো না, আজকে তোমার জন্য সারপ্রাইজ আছে। দেখা যাবে কি সারপ্রাইজ। এমন সময় মাইকে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। আমরা স্টেজের কাছে চলে গেলাম। আমার সব আপনজন প্রথম সারি চেয়ারে বসে আছে, কিন্তু আমি আব্বুকে দেখতে পেলাম না। এমন সময় মাইকে আমার নাম অ্যানাউন্স করলো। আমি স্টেজে উঠে গেলাম। আমার চোখ নিচে জনগণের ভিড়ের দিকে। আম্মু আমাকে দেখে অনেক অবাক হয়েছে। রিয়া আম্মুকে সব বলল আর সোনালীকার সাথে পরিচয় করে দিচ্ছে। আমি স্টেজের সামনের দিকে তাকিয়ে অনেক বড় একটা শখ খেলাম, কারণ আমার সামনে আমার আব্বু দাঁড়িয়ে আছে অ্যাওয়ার্ড নিয়ে। আব্বুর মুখে আশ্চর্যবোধক চাহনি দেখতে পাচ্ছি। আব্বু যে আমাকে আশা করেনি এটা আব্বুর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। মাইকে আবার অ্যানাউন্স করলো, দেশের ইয়াং জেনারেশন আইকন রাকিব হাসান রাজকে আজ টপ বিজনেসম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেবে দেশের সেরা বিজনেসম্যানদের মধ্যে অন্যতম বিজনেসম্যান সেলিম হোসেন। আব্বুর হাতে অ্যাওয়ার্ড আছে, কিন্তু আব্বুকে আমাকে অ্যাওয়ার্ড না দিয়ে এক জায়গায় সবাইকে অবাক করে আমাকে জড়িয়ে ধরলো। এতদিনের সব রাগ অভিমান আজকে সব মুছে যাবে বলে আমি মনে করি। আব্বু আমাকে ছেড়ে দিয়ে আমাকে নিয়ে মাইকের কাছে গেল। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমার আর রাকিবের মধ্যে কি সম্পর্ক আছে। রাকিব আর কেউ নাই, আমার ছেলে। গত 2.5 বছর আগে রাকিব লন্ডন ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে দেশে আসার পর আমাকে বলেছিল সে নিজের দমে কিছু করতে চায়, আমার বিজনেস সামলাবে না। তখন আমি খুব রেগে গিয়েছিলাম, তাই রাকিবকে ঘর থেকে বের করে দিয়েছিলাম। তখন রাকিব আমাকে চ্যালেঞ্জ করেছিল যে রাকিব নিজের যোগ্যতায় কিছু একটা হয়ে আমার সামনে এসে দাঁড়াবে। আজ রাকিব তার কথা রাখতে পেরেছে। আজ 2.5 বছর পর সময়ের পরিবর্তনে আল্লাহ তাআলা আমার হাতে রাকিবের অ্যাওয়ার্ড দেওয়ার সৌভাগ্য করে দিয়েছে। আজ আমি চ্যালেঞ্জ হেরে যাওয়াতে দুঃখ পাইনি, বরং আমার চেয়ে খুশি কেউ হবে না, কারণ আমার ছেলে নিজের যোগ্যতায় আজ নিজের একটা পরিচয় গড়ে তুলেছে। আজ আমি গর্বিত আমার ছেলের প্রতি। আব্বুর কথা শুনে আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই পানি দুঃখের নয়, বরং আনন্দের। তারপর আব্বু আমাকে তার নিজ হাতে অ্যাওয়ার্ডটা দিল। অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি আব্বু আম্মুকে সোনালীকা আর তার বাবার সাথে পরিচয় করে দিলাম, কিন্তু আমি জানতাম না যে আমার আব্বু সোনালীকার আব্বু বেস্ট ফ্রেন্ড। 1 মাস পর আমার বিয়ে হয়ে গেল সোনালীকার সাথে। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার ভিতর ভয়ও কাজ করছে, কারণ যেই দিন অ্যাওয়ার্ড ফাংশনের দিন সোনালীকা আমার উপর খুব রাগ করেছিল, কারণ আমি আমার আসল পরিচয় তার কাছে লুকিয়েছিলাম। আমি আমার সব ভয়কে এক সাইডে রেখে এক বুক সাহস নিয়ে আমার রুমে ঢুকলাম। দেখি সোনালীকা বাঙালি বইয়ের মতো হাঁটু সমান ঘোমটা দিয়ে বসে আছে। আমার পায়ের শব্দ শুনে সোনালীকা ঘাট থেকে নেমে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি কিছু বলার আগেই সোনালীকা বলা শুরু করলো, আগে উঁচু করে আসো, 2 রাকাত নফল নামাজ পড়বো। তারপর আমি উজু করে সোনালীকার সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। এখন কিছু বলি? না, আগে আমার প্রশ্নের উত্তর দিবে তারপর। ঠিক আছে। তুমি আমাকে তোমার আসল পরিচয় কেন দাওনি? কারণ আমি চাইতাম না
কেউ আমার পরিচয় জেনে আমাকে ভালোবাসুক। ও, তার মানে আমাকে কি সেরকম মেয়ে বলে মনে হয়েছিল তোমার? এই না না, আমি সেটা বলতে চাইনি। এসব কথা ছাড়ো তো, আজকে আমাদের বাসরাত। এইসব কথা বলে সময় কাটাবে কিনা? এই, সাথে যাবে? আমি তোমাকে বলছি কি, আর তুমি করছো কি? আর এত রাতে সাথে কি করবে যদি কেউ দেখে ফেলে? আরে কিছু হবে না, চলো তো। তারপর সোনালীর সাথে চুপি চুপি ছাদে চলে গেলাম। সেখানে দোলনায় বসলাম। এই দোলনাটা আমার বোন বানিয়েছিল। চারটা অনেক আলো দিচ্ছে না? এরকম দৃশ্য আমি কোনোদিনও দেখিনি। এখন কি আমাকে একটু মিষ্টি দেবে? অনেকদিন মিষ্টি মুখ করিনি। সোনালীকে কিছু না বলে মাথার হ্যাঁ বোধক ইশারা করলো। বাকিটুকু আর না জানাই ভালো। মুই ভদ্র পোলা। 5 বছর পর ফারিয়া মানে আমার মেয়ে। ড্যাডি ড্যাডি, মাম্মা আমাকে খুব বকেছে। কি, তোমার আমার এত বড় সাহস যে আমার প্রিন্সেসকে বকা দিছে? তোমার মাম্মাকে আমি বকুনি দিয়ে দেবো। ঠিক আছে, আই লাভ ইউ ড্যাড। হরে, আমার নামে বিচার দেওয়া হচ্ছে বুঝি? হ্যাঁ, তুমি আমাকে বকেছো না, তাই আমি ড্যাডির কাছে তোমার নামে বিচার দিয়েছি। এখন ড্যাডি তোমাকে বকবে। মাই প্রিন্সেস, তুমি একটা কাজ করো, তোমার ফ্রেন্ডসদের সাথে খেলতে যাও, আর আমি তোমার আমাকে বকা দেব। ওকে। তারপর ফারিয়া খেলতে চলে গেল। তুমি আমার প্রিন্সেসকে বকেছো কেন? তুমি তোমার মেয়েকে মাথায় উঠিয়ে এত বিগড়ে দিয়েছ। তাই নাকি? সোনালীকে কমর টেনে আমার কাছে নিয়ে আসলাম। আয় আয়, কি করছো? কেন, আমার বউকে আদর করছি। না না, একদম না। ফারিয়া বলেছে তার একটা ফুটফুটে ভাই চাই, আর আমি এখন তাই করব। তাই বুঝি, কিন্তু এই প্রসেস করার আগে তোমার এই দর্শকের বলে দাও এখান থেকে যেতে। কোনো শরম লজ্জা নাই। দেখছো, সিন দেখার জন্য বসে আছে। ঠিকই বলেছ। আমার প্রিয় পাঠক পাঠিকারা, আপনারা যান আপনাদের কাজে, আর আমি আমার বংশবৃদ্ধির কাজ শুরু করি। তারপর কি হলো আপনাদের আর জানতে হবে না। এইভাবে মিলন হলো আরো একটি সম্পর্ক। আল্লাহ হাফেজ। তারা তো আর জানে না যে আমি লন্ডন থাকাতে মার্শাল আর্ট, কুংফু আর নিনজা ফাইট সব কিছুরই ট্রেনিং নিয়েছি। এই ভার্সিটি এলাকায় সবচেয়ে নামি দামি একটা ভার্সিটি। সব ভার্সিটিতেই র্যাগিং হয়, কিন্তু কোনো ভার্সিটির কোনো অধিকার নেই কোনো মেয়ের সম্মানহানি করার। সবাই এখানে পড়তে আসে কোনো মেয়ের শ্লীলতাহানি করার জন্য নয়। এটাই কি আপনাদের এডুকেশন সিস্টেম? অনেক জোরে জোরে বললাম যাতে সবাই শুনতে পারে। সবাই আমার কথা শুনে মাথা নিচু করে আছে। আমি আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসলাম। আমি যে ট্যাক্সি দৌড়তে যাব, ঠিক সেই সময় সোনালীকে দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসলো। তোমাকে ধন্যবাদ আবার সাহায্য করার জন্য। এটা তো আমার কর্তব্য ছিল। আমাকে তুমি এই নিয়ে 2বার সাহায্য করেছ। 2বারই আমাকে কেউ সাহায্য করেনি। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি, কিন্তু আমি তোমাকে ডিনারে ইনভাইট করতে চাই। এ কোন মহাবিপদে পড়লাম? এভাবে তো আমি কখনো কাজে মনোযোগী দিতে পারবো না। কি হলো বলো? আসলে আমার সময় নেই। নিচু স্বরে এই কথাটা বললাম। সময় নেই বললে তো হবে না। আচ্ছা তুমি বলো, তোমার কখন সময় হবে? আমি কিছুক্ষণ চুপ থেকে একটা ভাবলাম। তারপর সোনালীকে উত্তর দিলাম, তুমি একটা কাজ করো, তুমি গ্যারেজ আসবে রাত 8টার দিকে। গ্যারেজে কেন? দেখো, আমার সময় নেই তোমার জায়গায় যাওয়ার জন্য, কিন্তু আমি যে জায়গায় থাকি সেই জায়গায় তোমার সাথে ডিনার করব। কথা হলো ডিনার করা। এখন কেউ খাওয়ালো সেটা কোনো ব্যাপার না। এটা কিন্তু ঠিক না। আমি তোমাকে খাওয়াবো, ঠিক আছে, অন্য সময় খাওয়াবো, কিন্তু তুমি গ্যারেজে থাকো কেন? আসলে আমি গ্যারেজে থাকি, মানে আমার বন্ধুর গ্যারেজ, আর আমার পরিবার গ্রামে থাকে। তোমার টেনশন নেওয়ার দরকার নেই, কারণ গ্যারেজে আমার প্রাণপ্রিয় বন্ধু রাহুল আর আমার ছোট ভাইয়ের মতো রাজু থাকে। গ্যারেজ আমাদের কাছে কোনো 5 স্টার হোটেলের চেয়েও কম না, সেখানে গেলেই দেখতে পারবে। ওকে, আজকে দেখা হবে, বাই। কোথায় যাবে বলো, আমি ড্রপ করে দিই। আসলে আমি গাড়ি নিয়ে এসেছি। তোমার গাড়ি থাকতে তুমি সেদিন রাতে ট্যাক্সি বুক কেন করলে? আসলে আমি বন্ধুদের সাথে গেলে গাড়ি নেই না, কারণ ড্রাইভার আব্বুকে সব বলে দেয়। কিন্তু সেদিন রাতের ঘটনার পরে আব্বুর অর্ডার আছে, আমি যে কোনো জায়গায় যাই না কেন গাড়ি নিয়ে যেতে হবে। ঠিক আছে, রাতে দেখা হবে। ওকে, বাই। আমি ট্যাক্সি নিয়ে চলে গেলাম। সোনালীকে যেই নামে গাড়ির দিকে যাবে, ঠিক তখনই তার সামনে একটা গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে এলো এদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, সেলিম হোসেন। আর হ্যাঁ, আমার আব্বু নামলো গাড়ি থেকে। আসলে আমি সোনালীকে যখন রাস্তায় কথা বলছিলাম তখন আব্বু আমাদের দেখেছিল, কিন্তু এত দূর থেকে আমাদের কথা শোনা যাচ্ছিল না। তাই আমি যাওয়ার পর আব্বু সোনালীর কাছে আসলো। তুমি রফিকের মেয়ে না? জি আঙ্কেল, আর আপনি নিশ্চয়ই আমার আব্বুর সবচেয়ে প্রিয় বন্ধু সেলিম হোসেন। আমি আপনার সম্পর্কে ম্যাগাজিন থেকে জেনেছি। তুমি তো দেখি অনেক কিছুই জানো। তা তোমার সাথে ওই ছেলেটা কে ছিল? সোনালীকে এখন কি বলবে সে জানে না।
আঙ্কেল আব্বুকে প্লিজ কিছু জানাবেন না। তার নাম রাকিব, সে আমার বয়ফ্রেন্ড। আসলে সে একজন ট্যাক্সি চালক, তাই আব্বুকে আমাদের রিলেশনের ব্যাপারে কিচ্ছু বলিনি। কি, ট্যাক্সি চালক? আঙ্কেল আমি জানি আপনি হয়তো ভাবছেন যে আমার মতো বড় লোকের মেয়ে কিভাবে একজন ট্যাক্সি চালককে ভালোবাসে, কিন্তু আঙ্কেল ভালোবাসা তো আর টাকা দেখে হয় না, মন থেকে হয়। ঠিক আছে, যাও। তারপর সোনালিকা চলে গেল। আর আব্বু ভাবছে যে আমি একজন ট্যাক্সি চালক কিভাবে হলাম। এখন আব্বু নিজেরই খারাপ লাগছে। আর অন্যদিকে সোনালিকা তার গাড়িতে বসে ভাবছে যে সে কি বললো একটু আগে। সে কোনো কিছু না ভেবে উল্টাপাল্টা বললো, তবে তার ভালোই লাগিছে আমার ব্যাপারে এইসব বলে। আজকে সোনালিকাকে দেখে আমি পুরো ফিদা, কারণ সে একটা সাদা লেহেঙ্গা আর সাথে ম্যাচিং চুড়ি। কি যে সুন্দর লাগছে তা বলে বোঝানো সম্ভব না। মনে হচ্ছে একটা সাদা পরি গাড়ি থেকে নেমে আমার দিকে হেঁটে আসছে। আমি যেন এক ঘোরের মধ্যে আছি। আমার ঘোর কাটলো সোনালিকা ধাক্কাতে। কি হলো, এভাবে কি দেখছিলে? কই কিছু না। তা আজকে আমাকে কেমন দেখাচ্ছে বললে না তো? মনে হচ্ছে একটা সাদা পরি আমার কাছে এসেছে। কি যে বলো না, আমার লজ্জা লাগে না বুঝি? আর লজ্জা পেতে হবে না, এখন ভিতরে আসো। চলো, কিন্তু 1 মিনিট দাঁড়াও। তারপর সোনালিকা ওর গাড়িটা ফেরত পাঠিয়ে দিল ড্রাইভারকে দিয়ে। গাড়ি পাঠিয়ে দিলে কেন? আজকে আমাকে তুমি বাসায় পৌঁছে দিবে। কিন্তু তোমার বাবা যদি রাগ করে? ড্যাড কিছুই বলবে না। আমি বলে এসেছি যে আমি আমার এক বিশেষ ফ্রেন্ডের সাথে যাচ্ছি, যার কাছে আমি ফুল সেফ। এত বিশ্বাস করো আমাকে? আবার জিগাই। রাজু আর রাহুল ঘুমোতে চলে গেল। সোনালিকা আমার রুমে এসেছে। অনেক তো রাত হলো, চলো তোমাকে বাসায় দিয়েছি। কেন আজকে রাতে তোমার সাথে থাকি? ও সোনালিকা, আমি এত বোকা নই। কেউ এক গ্লাস বিয়ার খেয়ে এত মাতাল হয় না, আমি জানি। জানোই যখন আমার কথার একটা প্রশ্ন দিবে। কি প্রশ্ন? তুমি কি আমাকে ভালোবাসো? এটা আবার কেমন প্রশ্ন? অনেক রাত হয়ে গেছে, চলো বাসায় দিয়েছি। আমি আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত কোথাও যাব না। এত জেদ তোমার? ঠিক আছে, তাহলে শোনো। আই লাভ ইউ এভার অ্যান্ড এভার। আই লাভ ইউ সো মাচ। উইল ইউ বি মাই ড্রিম গার্ল ফর লাইফ লং? ইয়েস। বলেই সোনালিকা আমাকে জড়িয়ে ধরল। হয়েছে, এবার ছাড়ো, বাসায় যেতে হবে। চলো। তারপর আমি সোনালিকাকে নিয়ে আমার ট্যাক্সি করে তার বাসায় নিচে আসলাম। আমরা চলে এসেছি, নামো এবার। আজকে আমাদের রিলেশনের ফার্স্ট, আর আমাকে তুমি মিষ্টি মুখ না করিয়ে এই বাসায় পাঠিয়ে দিচ্ছ। এত রাতে আমি মিষ্টি পাবো কোথায়? আগামীকাল খাবো। আমি আজই খাবো, আর মিষ্টি তো তোমার কাছেই আছে। আমার কাছে কোথায় মিষ্টি আছে? তারপর সোনালিকা ও ঠোঁট দিয়ে ইশারা করলো। ওরে এত চালাক তুমি! এতদিন তো জানতাম ওই ডায়লগ শুধু ছেলেরা বলে, কিন্তু তুমি তা প্রমাণ করে দিলে। আমাকে আর কিছু না বলতে দিয়েই সোনালিকা তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট ছোড়া বন্ধ করে দিল। এভাবে কতক্ষণ ছিলাম বলতে পারবো না। সোনালিকা আমাকে ছেড়ে দেওয়ার পর দুইজনে হাঁপাচ্ছে। মিষ্টি খাওয়া হয়েছে? সোনালিকা লজ্জায় কিছু বললো না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললো। তারপর সোনালিকা ওর বাসায় চলে গেল। আমি গ্যারেজে চলে গেলাম। এভাবে আমার সোনালিকা দিনগুলো কাটতে লাগলো। আমি ব্যাংকের লোন মিটিয়ে আবারও লোন নিয়েছি, কিন্তু 10 লাখ টাকা। আমি সেই টাকা দিয়ে আরও 3টা ট্যাক্সি কিনে ভাড়ায় দিয়ে দিলাম। এতে করে আমার অনেক লাভই হতে লাগলো। এইদিকে রাহুলের বিয়ে হয়ে গেছে। একদিন আমি আর সোনালিকা ক্যাফেটেরিয়াতে বসে আছি। রাহুল ভাইয়েরা তো বিয়ে হয়ে গেল। তো কি হয়েছে? কি হয়েছে মানে, তোমাকে একবার আমার বাবার সাথে কথা বলতে হবে আমাদের বিয়ের ব্যাপারে। দেখো, তুমি এত বড় লোকের মেয়ে, আর আমি একজন সামান্য ট্যাক্সি চালক। তোমার বাবা তোমাকে মেনে নেবে না, তাই আমাকে বড় কিছু হতে হবে। তুমি থাকো তোমার বড় কিছু নেই, আর এদিকে ড্যাড আমার বিয়ে নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। না না, আমাকে আর কিছু সময় দাও। আচ্ছা, আর মাত্র 15 দিন সময় দিচ্ছি। তারপর যদি তুমি আমার ড্যাডের সাথে কথা না বলো, তাহলে আমি আমার ড্যাডের পছন্দ মতো ছেলেকে বিয়ে করে নেব। আচ্ছা। আমি গ্যারেজে শুয়ে শুয়ে ভাবছি যে কিভাবে আমি বড় লোক হবো, কারণ মাত্র 4টা ট্যাক্সি দিয়ে কোটিপতি হতে পারবো না। আমি আমার সমস্যাটা রাহুলকে জানালাম। তুই তো বিদেশ থেকে অনেকগুলো বিজনেসের কোর্স করেছিস, তাহলে সেই কোর্স থেকে শেখানো টেকনিক অ্যাপ্লাই কর। আমি ভাবছি একটা ছোট থেকে ফ্যাশন হাউস খুলবো, কিন্তু তার জন্য আমার এই ট্যাক্সির প্রফিট যথেষ্ট না। তুই তো আমার থেকে সাহায্য নিবি না জানি আমি। তাহলে এক কাজ কর, ব্যাংক থেকে লোন নে। আর তোর কাছে এখন বন্ধক রাখার মতো সম্পদ আছে। না রে দোস্ত, আমি যদি ব্যাংক থেকে লোন নেই তাহলে আমাকে সেই লোন পরিশোধ করতে হবে, আর তাতে আমার প্রফিট কিছুই থাকবে না। তাহলে কি করবি? জানি না রে। এক কাজ কর, আমি আর তুই একসাথে ফ্যাশন হাউস শুরু করি পার্টনারশিপে। তুই তো আমার থেকে সাহায্য নিবি না, কিন্তু পার্টনারশিপ তো করতেই পারি।
আমার টাকা আর তোর ট্যালেন্ট সব মিলিয়ে একদম ধামাকা বিজনেস করব আমরা। আইডিয়াটা খারাপ না দোস্ত। তারপর আমি আর রাহুল মিলে একটা ফ্যাশন হাউস শুরু করি। আমি আমার যে একটা ট্যাক্সি চালাতাম সেটা আমি ভাড়া দিয়ে দিয়েছি। এখন আমি আমার পুরো মনোযোগ আমার নতুন বিজনেসে লাগাবো। আমার জ্ঞান আর বিদেশ থেকে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এই বিজনেসকে সাকসেসফুল করতে অনেক সাহায্য করছে। এই ব্যবসায় রাহুলের অবদান কোনো অংশ কম নয়। আমি সোনালেখার বাবার সাথে দেখা করি আর তার কাছে সোনালেখার পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত সময় চাই, আর তিনি আমাকে মেনেও নেয়। এভাবে 2 বছর চলে যায়। এখন আমি আগের থেকে বড় লোক হয়ে গেছি। আমার এখন প্রায় 500টার মতো ট্যাক্সি আছে। আমি আমার টাকা আর ট্যালেন্টকে ঠিক মতো ইনভেস্ট করতে পেরেছি বলেই আজ আমি এত দূরে। লন্ডন থেকে যেগুলো বিজনেস কোর্স করেছি সেগুলো আমি অ্যাপ্লাই করেছি, আর ব্যাংক থেকে লোন নিয়ে অনেকগুলো বিজনেস স্টার্ট করেছি। আর রাহুলের গ্যারেজকে শহরের সবচেয়ে বড় গ্যারেজে পরিণত করেছি। এখন এখানে অনেক লোক আছে, তারা আজকে আমার ট্যাক্সি কোম্পানির ম্যানেজার বানিয়ে দিয়েছি। সময়ের সাথে টেক্কা দিতে দিতে এখন আমি দেশের সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানির মালিক। আর আমার ফ্যাশন হাউস আমার বোন রিয়ার নামে, যেটা দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন হাউস। দেশের তরুণীর দিক দিয়ে আমি সবার উপরে। আমি এখন দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। আগামীকাল আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে বিজনেস অফ দ্য ইয়ার হিসেবে, কারণ 2 বছর আগে মোটামুটি ধনী থাকলেও গত 1 বছরে সব থেকে বেশি টাকা আমি ইনকাম করেছি। অনুষ্ঠানে সোনালিকা, ওর বান্ধবীরা আর ওর বাবাও থাকবে। আমার পক্ষ থেকে রাহুল, ওর বউ মিম আর ওদের 1 বছরের ছেলে রূপকও যাবে। রাজও যাবে আমার সাথে। শুনেছি দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন আমাকে অ্যাওয়ার্ড দেবে। পরদিন আমরা সবাই অনুষ্ঠানে চলে গেলাম। আমি আজ অনেকটাই খুশি, কারণ আজ আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে পেরেছি। আমার আজকের অ্যাওয়ার্ড শো পুরো দেশে লাইভ দেখানো হবে, তাই আমার আব্বু দেখবে যে তার ছেলে নিজে কিছু একটা করতে পেরেছে। আমি আমার BMW গাড়ি নিয়ে চলে গেলাম অ্যাওয়ার্ড শোর গেস্ট রুমে। একটু পর অ্যাওয়ার্ড শো শুরু হলো। এমন সময় দরজায় কেউ একজন ঠকঠক করলো, কামিন। তারপর সোনালিকা আসলো। আমার বাবুটা আজকে এত খুশি কেন? খুশি থাকবো না? আজকে আমি অনেক খুশি। তুমি লাইফে এত বড় একটা অ্যাওয়ার্ড পাবে। আজকেই তুমি আমার আপুর সাথে আমাদের বিয়ের কথা বলবে। আর গত 2 বছরে আমি যতবার তোমার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করেছি ততবার তুমি কথাটা এড়িয়ে চলেছ। আজকে কিন্তু আমি কোনো কথা শুনবো না। বলো আমাকে তুমি কবে তোমার ফ্যামিলির সাথে আমার দেখা করিয়ে দিবে? সম্ভবত আজকে অথবা আগামীকাল, আর তোমার বাবার সাথেও কথা বলবো, সমস্যা নেই। সত্যি? সোনালিকা আমাকে জড়িয়ে ধরলো। ঠিক আছে, এখন ছাড়ো, এখনই অ্যাওয়ার্ড শো শুরু হবে। না, আমি আমার হবু বরকে জড়িয়ে ধরেছি, তাতে আমি কারো কথা শুনবো না। বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে মিষ্টি দাও। এখন আমি মিষ্টি কোথায় পাবো? তখন সোনালিকা আবারও ঠোঁট দিয়ে ইশারা করলো। আমি বুঝে গেলাম সোনালিকা কি বোঝাতে চাচ্ছে। না না, একদমই না। আমার বাবুটা এত দুষ্ট হয়েছে আমি জানতাম না। সোনালিকা আমাকে যে লিপ কিস করতে যাবে ঠিক সেই সময় আমি সরে গেলাম। সোনালিকা অনেক রেগে গেল। আমি দৌড়ে রুম থেকে চলে গেলাম। সোনালিকা আমার পিছু পিছু দৌড়াচ্ছে। একসময় আমি দৌড়াতে দৌড়াতে একজনের সাথে ধাক্কা খেলাম। আমি সামনে তাকে অবাক, কারণ আমার সামনে আমার ছোট বোন রিয়া দাঁড়িয়ে আছে। রিয়া আমাকে দেখে জড়িয়ে ধরলো। এতদিনের সব রাগ অভিমান ওর চোখে আমি দেখতে পেলাম। ভাইয়া, তুই না খুব পচা। এতদিন আমাদের কথা কি তোমার মনেও পড়েনি? আর আমার পাগলি বোনটা যে কেঁদেই দেবে। আমি আর মাত্র 1 দিন পর আবার তোদের কাছে ফিরে যাব। রিয়া আমাকে ছেড়ে দিয়ে তারপর আবার বলা শুরু করলো, ভাইয়া, তুমি কি সত্যি বলছো? হ্যাঁ রে। আমি তো রিয়ার সাথে কথা বলতে বলতে প্রায় এতক্ষণ খেয়ালই করিনি যে সোনালিকা আমার পিছনে দাঁড়িয়েছে। সে আমাদের কথা শুনতে পারিনি। এখানে হচ্ছেটা কি? আমি রিয়া সোনালিকার দিকে তাকালাম। সোনালিকার চোখ দিয়ে মনে হয় আগুন বেরোচ্ছে। আমি বুঝে গেলাম সোনালিকা আমাকে আর রিয়াকে দেখে অন্য কিছু ভাবছে। তাই তার ভুল ভাঙানোর জন্য বললাম, রিয়া, এ হলো তোর হবু ভাবি সোনালিকা। আর সোনালিকা, এ হলো আমার আদরের ছোট বোন রিয়া। সোনালিকা এবার তার ভুল বুঝতে পেরেছে। রিয়া তো সোনালিকাকে পেয়ে আমাকে মনে হয় ভুলেই গেছে। রিয়া, তুই এখানে কি করছিস? আর আব্বু আম্মু কোথায়? আব্বু আম্মু এখানে আছে। আর তুমি এখানে কি করে? এই জায়গায় তো আজকে দেশের ইয়াং জেনারেশনের আইডল টপ বিজনেসম্যানকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। সেই বিজনেসম্যান আর কেউ নয়, তোমার ভাইয়া। সত্যি ভাইয়া? হুম। তার মানে তুমি চ্যালেঞ্জ জিতে গেছো? হোরে! কিসের চ্যালেঞ্জ? পরে বলবো, আজকে সব জানতে পারবা। রিয়া, আব্বু আম্মু এখানে কি করছে? না না, আমি বলবো না। আজকে তোমার জন্য সারপ্রাইজ আছে। দেখা যাবে কি সারপ্রাইজ। এমন সময় মাইকে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। আমরা স্টেজের কাছে চলে গেলাম। আমার সব আপনজন প্রথম সারি চেয়ারে বসে আছে, কিন্তু আমি আব্বুকে দেখতে পেলাম না। এমন সময় মাইকে আমার নাম অ্যানাউন্স করলো। আমি স্টেজে উঠে গেলাম। আমার চোখ নিচে জনগণের ভিড়ের দিকে।
আম্মু আমাকে দেখে অনেক অবাক হয়েছে। রিয়া আম্মুকে সব বলল আর সোনালিকার সাথে পরিচয় করে দিচ্ছে। আমি স্টেজের সামনের দিকে তাকিয়ে অনেক বড় একটা শখ খেলাম, কারণ আমার সামনে আমার আব্বু দাঁড়িয়ে আছে অ্যাওয়ার্ড নিয়ে। আব্বুর মুখে আশ্চর্যবোধক চাহনি দেখতে পাচ্ছি। আব্বু যে আমাকে আশা করেনি এটা আব্বুর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। মাইকে আবার অ্যানাউন্স করলো দেশের ইয়াং জেনারেশন আইকন রাকিব হাসান রাজকে আজ টপ বিজনেসম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেবে দেশের সেরা বিজনেসম্যানদের মধ্যে অন্যতম বিজনেসম্যান সেলিম হোসেন। আব্বুর হাতে অ্যাওয়ার্ড আছে, কিন্তু আব্বুকে আমাকে অ্যাওয়ার্ড না দিয়ে এক জায়গায় সবাইকে অবাক করে আমাকে জড়িয়ে ধরলো। এতদিনের সব রাগ অভিমান আজকে সব মুছে যাবে বলে আমি মনে করি। আব্বু আমাকে ছেড়ে দিয়ে আমাকে নিয়ে মাইকের কাছে গেল। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমার আর রাকিবের মধ্যে কি সম্পর্ক আছে। রাকিব আর কেউ নাই, আমার ছেলে। গত 2.5 বছর আগে রাকিব লন্ডন ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে দেশে আসার পর আমাকে বলেছিল সে নিজের দমে কিছু করতে চাই, আমার বিজনেস সামলাবে না। তখন আমি খুব রেগে গিয়েছিলাম, তাই রাকিবকে ঘর থেকে বের করে দিয়েছিলাম। তখন রাকিব আমাকে চ্যালেঞ্জ করেছিল যে রাকিব নিজের যোগ্যতায় কিছু একটা হয়ে আমার সামনে এসে দাঁড়াবে। আজ রাকিব তার কথা রাখতে পেরেছে। আজ 2.5 বছর পর সময়ের পরিবর্তনে আল্লাহ তাআলা আমার হাতে রাকিবের অ্যাওয়ার্ড দেওয়ার সৌভাগ্য করে দিয়েছে। আজ আমি চ্যালেঞ্জ হেরে যাওয়াতে দুঃখ পাইনি, বরং আমার চেয়ে খুশি কেউ হবে না, কারণ আমার ছেলে নিজের যোগ্যতায় আজ নিজের একটা পরিচয় গড়ে তুলেছে। আজ আমি গর্বিত আমার ছেলের প্রতি। আব্বুর কথা শুনে আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই পানি দুঃখের নয়, বরং আনন্দের। তারপর আব্বু আমাকে তার নিজ হাতে অ্যাওয়ার্ডটা দিল। অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি আব্বু আম্মুকে সোনালিকা আর তার বাবার সাথে পরিচয় করে দিলাম, কিন্তু আমি জানতাম না যে আমার আব্বু সোনালিকার আব্বু বেস্ট ফ্রেন্ড। 1 মাস পর আমার বিয়ে হয়ে গেল সোনালিকার সাথে। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার ভিতর ভয়ও কাজ করছে, কারণ যেই দিন অ্যাওয়ার্ড ফাংশনের দিন সোনালিকা আমার উপর খুব রাগ করেছিল, কারণ আমি আমার আসল পরিচয় তার কাছে লুকিয়েছিলাম। আমি আমার সব ভয়কে এক সাইডে রেখে এক বুক সাহস নিয়ে আমার রুমে ঢুকলাম। দেখি সোনালিকা বাঙালি বইয়ের মতো হাঁটু সমান ঘোমটা দিয়ে বসে আছে। আমার পায়ের শব্দ শুনে সোনালিকা ঘাট থেকে নেমে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি কিছু বলার আগে সোনালিকা বলা শুরু করলো, আগে উঁচু করে আসো, 2 রাকাত নফল নামাজ পড়বো। তারপর আমি উজু করে সোনালিকার সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। এখন কিছু বলি? না, আগে আমার প্রশ্নের উত্তর দিবে তারপর। ঠিক আছে। তুমি আমাকে তোমার আসল পরিচয় কেন দাওনি? কারণ আমি চাইতাম না কেউ আমার পরিচয় জেনে আমাকে ভালোবাসুক। ও, তার মানে আমাকে কি সেরকম মেয়ে বলে মনে হয়েছিল তোমার? এই না, আমি সেটা বলতে চাইনি। এসব কথা ছাড়ো তো, আজকে আমাদের বাসরাত। এইসব কথা বলে সময় কাটাবে কিনা? এই, সাথে যাবে? আমি তোমাকে বলছি কি, আর তুমি করছো কি? আর এত রাতে সাথে গিয়ে কি করবে যদি কেউ দেখে ফেলে? আরে কিছু হবে না, চলো তো। তারপর সোনালিকার সাথে চুপি চুপি ছাদে চলে গেলাম। সেখানে দোলনায় বসলাম। এই দোলনাটা আমার বোন বানিয়েছিল। চারটা আজ অনেক আলো দিচ্ছে না? এরকম দৃশ্য আমি কোনোদিনও দেখিনি। এখন কি আমাকে একটু মিষ্টি দেবে? অনেকদিন মিষ্টি মুখ করিনি। সোনালিকা কিছু না বলে মাথার আর হ্যাঁ ইশারা করলো। বাকিটুকু আর না জানাই ভালো। মুই ভদ্র পোলা। 5 বছর পর ফারিয়া মানে আমার মেয়ে। ড্যাডি ড্যাডি, মাম্মা আমাকে খুব বকেছে। কি, তোমার আমার এত বড় সাহস যে আমার প্রিন্সেসকে বকা দিছে? তোমার মাম্মাকে আমি বকুনি দিয়ে দেবো। ঠিক আছে, আই লাভ ইউ ড্যাড। হরে, আমার নামে বিচার দেওয়া হচ্ছে বুঝি? হ্যাঁ, তুমি আমাকে বকেছো না, তাই আমি ড্যাডির কাছে তোমার নামে বিচার দিয়েছি। এখন ড্যাডি তোমাকে বকবে। মাই প্রিন্সেস, তুমি একটা কাজ করো, তোমার ফ্রেন্ডসদের সাথে খেলতে যাও, আর আমি তোমার আমাকে বকা দেব। ওকে। তারপর ফারিয়া খেলতে চলে গেল। তুমি আমার প্রিন্সেসকে বকেছো কেন? তুমি তোমার মেয়েকে মাথায় উঠিয়ে এত বিগড়ে দিয়েছ। তাই নাকি? সোনালিকা কমর টেনে আমার কাছে নিয়ে আসলাম। আয় আয়, কি করছো? কেন, আমার বউকে আদর করছি? না না, একদম না। ফারিয়া বলেছে তার একটা ফুটফুটে ভাই চাই, আর আমি এখন তাই করব। তাই বুঝি, কিন্তু এই প্রসেস করার আগে তোমার এই দর্শকের বলে দাও এখান থেকে যেতে। কোনো শরম লজ্জা নাই, দেখছো সিন দেখার জন্য বসে আছে। ঠিকই বলেছ। আমার প্রিয় পাঠক পাঠিকারা, আপনারা যান আপনাদের কাজে, আর আমি আমার বংশবৃদ্ধির কাজ শুরু করি। তারপর কি হলো আপনাদের আর জানতে হবে না। এইভাবে মিলন হলো আরো একটি সম্পর্ক।